দাদি গো, মইরা যাইতেছি। লন্ডন থেকে তিন চাচাতো ভাইয়ের বাড়িতে আগমন উপলক্ষে দিনভর হাড়ভাঙা পরিশ্রম করেছে সেহের। সারাদিনে একটু ফুরসত নেওয়ারও সুযোগ হয়নি এতিম মেয়েটির। এই মধ্যরাতে গিয়েছিল বাড়ির উঠোন পেরিয়ে মেন গেট লক করতে। সেখান থেকে আচানক এমন বুক ফাটা আর্তনাদ এলো। নাতনির এহেন গগনবিদারী চিৎকারে অন্তরাত্মা কেঁপে উঠেছে দাদি মেহেরুন্নেসার। কিন্তু ঘর থেকে বারবার ডেকেও সেহেরের কোনো সাড়াই পাচ্ছেন না দাদি। কি করে সাড়া পাবে? মেয়েটি তো অচেতন হয়ে পড়ে রয়েছে গেটের ওখানে। প্যারালাইজড দাদিরও সাধ্য নেই নাতনির কাছে ছুটে যাবার। ওদের বাড়ির গেটটি বেশ পুরনো, দুটো লোহার পাল্লায় তৈরিকৃত গেট। লৌহ নির্মিত পাল্লা দুটোর একটি আবার ভীষণ নড়বড়ে। কিছুদিন আগে পাল্লাটি একখানি ঝুঁকে পড়েছে মাটিতে। গেট লক করতে হলে এই ঝুঁকে পড়া পাল্লাটি জোরে টেনে আনতে হয় অন্যটির নিকটে। ক্লান্ত শরীরে ভীষণ জোরে পাল্লাটি টান দিয়েছিল সেহের। সজরে আসা লোহার পাল্লাটির আঘাতে নিজেই মাটিতে লুটিয়ে পড়েছে, জ্ঞানও হারিয়েছে ক্ষণিকে। পড়ে যাবার সময় চিৎকার করে বলেছিল, দাদি, দাদি গো, মইরা যাইতেছি। নিঝুম নিস্তব্ধ শীতকালীন মধ্যরাত এখন। হিমহিম বাতাসে ভেসে মৃদু আওয়াজও চলে যায় বহুদূরে। গেটের লক আটকানো হলে সে আওয়াজ একটু হলেও তো দোলা দিত দাদির কর্ণকুহরে। কিন্তু কোনো মৃদু আওয়াজও আসেনি হাওয়ায় ভেসে। ঘরের অন্দরে থেকেও দাদি নিশ্চিত সেহের রুদ্ধ করতে পারেনি বাড়ির সম্মুখদ্বার। সেটি রয়েছে উন্মুক্ত হয়েই। বাবা মানেই এতিম সেহেরের জন্ম হয়েছিল এক প্রভাতের প্রথম প্রহরে। তাই বাবা আদর করে নাম দিয়েছেন আরিয়ানা সেহের, যার অর্থ পরম পবিত্র ভোর। হয়তো পবিত্রতা আছে জীবনে, কিন্তু নিয়তির কাছে বড্ড দুর্ভাগা মেয়েটি। জন্মের মাসখানেক পরে মা ইহলোক ত্যাগ করেছেন অগ্নিদগ্ধ হয়ে। স্ত্রীর মৃত্যুর পরে মেয়েটির পুলিশ অফিসার বাবা আর বিয়ে করেননি। একমাত্র সন্তান সেহেরি ছিল তার ধ্যান জ্ঞান, বাঁচার একমাত্র অবলম্বন। সে ত্যাগী বাবাও পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বছরখানেক আগে। নিয়তির এই নিষ্ঠুর খেলায় মেয়েটি হয়ে গেছে বড্ড একা, ভীষণ নিঃসঙ্গ। বৈরী ভাগ্যলীলায় সব হারিয়ে পরমা সুন্দরী সেহেরের ঠাঁই হয়েছে মফস্বলের এই দাদা বাড়িতে। দাদির ছায়াতলে বেড়ে উঠছিল কিশোলয়ের ন্যায় কোমল মেয়েটি। এ দাদা বাড়িতে ছোট চাচা চাচি সংসারে স্বঘোষিত হর্তাকর্তা। তাদের অনাদর আর অবহেলায় বেড়ে উঠলেও পড়াশোনায় বেশ মনোযোগী সেহের। নিজ জেলায় অবস্থিত পাবলিক ভার্সিটিতে পড়ছে 20 বছরের এই সুন্দরী সুচরিতা। শহরের বাপ চাচাদের তিন ভাইয়ের মাঝে ওর বাবা দ্বিতীয়। পেশায় পুলিশ অফিসার ছিলেন প্রয়াত ভদ্রলোক। লন্ডন প্রবাসী বড় চাচা ব্রিটিশ ডক্টর, আর ছোট চাচা স্থানীয় হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। আগামীকাল যে তিন চাচাতো ভাই লন্ডন থেকে বাড়িতে আসবে ওরা বড় চাচার ছেলে। সুদূর বিলেত থেকে আজ রাতে ওদের ঢাকায় আগমনের কথা। আর শেকড়ের টানে আগামীকালই ছুটে আসবে মফস্বলের এই দাদা বাড়িতে। শুধু শেকড়ের টানেই নয়, আরও আছে অনেক প্রয়োজন। তিন লন্ডন বয়ের আগমনী বার্তা সম্পর্কে সবাই অবগত ছিল। তবু আজ সকালে গৃহকর্ত্রী ছোট চাচি পরিবার সহ বাপের বাড়ি চলে যায়। কে জানে কি এমন জরুরি প্রয়োজন ছিল তার। যাবার আগে সেহেরকে বাড়িঘর গুছিয়ে রাখার আদেশ দিয়ে গেছেন চাচি। চাচা চাচির ছায়াতলে থেকে তাদের আদেশ এড়িয়ে যাবার উপায় কি আছে? ভালো মন্দ সব কিছুই তো মাথা পেতে নিতে হবে চুপটি করে। সাধারণত এভাবে ভারী গৃহস্থালী কাজকর্ম করা হয় না শহরের। বাড়ির বুয়াকে নিয়ে চাচি সামলে নেন সবকিছু। প্রয়োজনে অথবা শখের বসে টুকটাক কাজ করে মেয়েটি। কিন্তু বিলেতি তিন চাচাতো ভাইয়ের মধ্যে যমজ দুজন ব্রিটিশ ডক্টর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি ওরা। ওই যমজ দুজনের কথা চিন্তা করে আরো বেশি কাজ করতে হয়েছে সেহেরকে। বাড়ির বুয়াটাকে নিয়ে দিনভর গাধার ন্যায় খেটে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে হ্যাংলা পাতলা গরনের লম্বাটে সুন্দরী মেয়েটি। জীবনে আজই সবচেয়ে বেশি পরিশ্রম করেছে মেয়েটি। অভিযোগের এক ডাক বাক্স বানিয়ে রেখেছিল মনের গোপনে। দিনভর তো এত এত খেটেছে সে। তিন বেলিতি চাচাতো ভাইকে এবার বিশাল জরিমানা করতে চায়। যমজ ডাক্তার দুটোকে তো সুদে আসলে জরিমানা করবে, কারণ এই দুটোর জন্যই সবকিছু বেশি পরিপাটি করতে হয়েছে। প্রজাপতির ডানার ন্যায় ঝিলমিল রঙিন ভাবনায় ভেসে যাচ্ছিল সেহের। কিন্তু কি হলো এবার? নিয়তির নিদারুণ খেলায় এখন যে অচেতন হলো গেটের সম্মুখে। কে জানে কি আছে এই দুর্ভাগা মেয়েটির ভাগ্যে। সবসময় এমন মধ্যরাত করে বাড়ির গেট লক করে না ওরা। আজ রাতে বড় ফুপি আলে আর ফুপাতো ভাই রূপম এসেছিল বাড়িতে। বড় ফুপা আবার স্থানীয় পৌরসভার মেয়র। মেয়র পুত্র রূপম ভীষণ পছন্দ করে সুন্দরী মামাতো বোন সেহেরকে। তাই আজ শেষবারের মতো মাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে এলো এই নানা বাড়িতে। শুধু আজ নয়, আগেও বহুভাবে নানির কাছে সেহেরের জন্য বায়না ধরেছে ছেলেটি। পৌরমের নিজেও পুত্র রূপমের জন্য প্রস্তাব পাঠিয়েছিল শাশুড়ি মেহেরুন্নেসার নিকট। কিন্তু ওদের সব আশাকে বরাবরই নিরাশার খাঁচায় বন্দি করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মেহেরুন্নেসা। বয়োবৃদ্ধা হলেও মেহেরুন্নেসা ভীষণ বিচক্ষণ এবং বুদ্ধিমতী। মেয়ের ঘরের এই বাউন্ডুলে নাতির সাথে বিয়ে দিতে রাজি নন এতিম সেহেরকে। তবুও মামাতো বোনের সাথে ঘর বাঁধার এক বুক স্বপ্ন রূপমের। সে স্বপ্ন ঘুরেই আজও নতুন উদ্যমে বিয়ের প্রস্তাব নিয়ে ছেলেটি হাজির হয় নানির সম্মুখে। যথারীতি এবারও দৃঢ়চিত্তে প্রস্তাব নাকচ করে দিয়েছেন মেহেরুন্নেসা।
প্রত্যাখ্যাত রূপম নিরুপায় হয়ে নতুন ফোন দিয়ে হাঁটে। শেহরদের বাড়ির পুকুরের অন্য পাড়ে রয়েছে একটি বৃহদাকার জামে মসজিদ। সে মসজিদে দল বেঁধে তাবলিগ জামায়াতে এসেছেন বেশ কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি। মেহেরুন্নেসার আপন ভাইও তাবলিগে এসেছে অন্যান্য মুসল্লিদের সাথে। নানি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রূপম সোজা চলে যায় মসজিদে। নানির হুজুর ভাইকে ভুলিয়ে ভালিয়ে ধরে নিয়ে আসে ঘরে। নানির ভাইকে দিয়ে নানির কাছ থেকে শেহরের বিয়ের প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছে রূপম, কিন্তু তেজস্বী মেহেরুন্নেসা তার সিদ্ধান্তে ছিলেন অবিচল। মেজামাই পৌর মেয়রকে একদমই পছন্দ করেন না তিনি। মেয়র পুত্রের সাথে এতিম নাতনির বিয়ে দেবার কোনো বাসনা নেই। এই রূপম রশিদের কথা না বললেই নয়। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করছে না ছেলেটি। রাজনীতিবিদ বাবার বখাটে পুত্র হিসেবে পরিচিত, যদিও স্থানীয় রাজনীতিতেও রূপমও ভালোভাবেই জড়িত, কিন্তু রাজনীতির এসব রাজকীয় খেলাধুলা একদমই পছন্দ নয় মেহেরুন্নেসার। হিসেবের মারপ্যাচ কিন্তু এখানেই শেষ নয়। বয়সে রূপমের বিশাল ব্যবধান শেহরের সাথে। ছেলেটিকে বারবার এসব বুঝিয়েছেন মেহেরুন্নেসা, কিন্তু বখাটে বাউন্ডুলের রূপম নাছোড়বান্দা এখনো আঠার মতো লেগে রয়েছে নানির পেছনে। মামাতো বোন আরিয়ানা শেহরকে বিয়ে করার অভিপ্রায়। রূপমের বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে একটু একটু করে, তাই তো আজ আবার এসেছিল অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করার বাসনায়। কিন্তু আজও মেহেরুন্নেসার প্রত্যাখ্যানে রূপমের বুক দগ্ধ হচ্ছিল ক্রোধের বিষাক্ত অনলে। সে অনলে পুরে নীল বেদনায় বিষণ্ণ হয় বখাটে ছেলেটির হৃদয়। বিষণ্ণতার ঘরে হারিয়ে দ্রুত বাড়ি ফিরে যেতে চায় রূপম, কিন্তু যাওয়ার পূর্বে শেহরকে ডেকে মেহেরুন্নেসার সম্মুখে হুমকি দিয়ে গেল, শোন নায়িকা, তোরে আমি 2 সপ্তাহের মধ্যে আমার বউ করতে চাই, প্রয়োজনে উঠাইয়া নিয়ে যাইমু, দেখি তোর দাদি তোরে কেমনে আটকায়া রাখে। বজ্রপাতের ন্যায় এহেন অগ্নিঝরা গর্জন করে নানা বাড়ি থেকে বেরিয়ে যায় রূপম। ক্ষোভের তীব্রতায় ছেলেটি মাকেও সঙ্গী করে নিয়ে যায়নি তখন। পুত্র রূপমের বিয়ে নিয়ে আলেয়া ভীষণ উদ্বিগ্ন। শেহরকে ঘিরে বয়োবৃদ্ধা মায়ের সাথে আজ অনেক বাকবিতণ্ডা হয়েছে আলেয়ার। অসুস্থ মেহেরুন্নেসা মেয়েকে কোনো পাত্তাই দেননি, শেষ পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত আলাপও করেননি। বিষণ্ণ আলেয়া ছেলের আশায় রাত অবধি অপেক্ষা করেছিলেন নীরবে। সময়ের বাধাহীন স্রোতে সাজ পেরিয়ে রাতে আসে আপন গতিতে। তারপরে কখন যেন মধ্যরাত এলো চুপটি করে। রাতে 12টার পরে মাকে ফিরিয়ে নিতে আবারও নানির বাড়িতে হাজির হয় রূপম। এতিম শেহর ছিল তখন ওয়াশরুমে। পুত্র রূপমের সাথে বড় ফুপু ফিরে যায় কাল বিলম্ব না করে। তাদের প্রস্থান করার মিনিট 2 পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে শেহর। চাবি নিয়ে গেট লক করতে যায় মৃদু পায়ে। তারপরই তো ঘটল জ্ঞান হারাবার মতো দুর্ঘটনা। ছোট্ট জীবনে সুখ দুঃখে নিরন্তর দোলাচলে সবাই একা করে রেখে গেছে শেহরকে। আপন বলতে এখনো রয়ে গিয়েছে এই দাদিটায়। পক্ষাঘাতগ্রস্ত দাদি মেহেরুন্নেসার সাধ্য নেই শয্যা ছেড়ে উঠে গিয়ে নাতনির অবস্থা পর্যবেক্ষণ করার। অঘটন যে কি ঘটেছে সেটাই তো এখনো সঠিকভাবে আন্দাজ করতে পারেননি বৃদ্ধা। মেয়েটিকে কেউ উঠিয়ে নিয়ে গেলেও তো কিছু না কিছু আওয়াজ পাওয়া যেত। আওয়াজ তো হয়েছে শুধু গেটের পাল্লা ধরে টান দেওয়ার। তাই বয়োবৃদ্ধা দাদি মেহেরুন্নেসা অনেকটাই নিশ্চিত। নাতনি অচেতন হয়ে পড়ে আছে বাড়ির তোরণে। বাড়ির তোরণটিও না ঠিক যেন রাস্তার উপরে, বহু দূরগামী বিস্তীর্ণ সরকারি রাস্তা এটি। এ পথ ধরে চেনা অচেনা কত মানুষ চলাফেরা করে রাত বিরেতে। মধ্যরাতে একজন নারীকে পথের ধারে পড়ে থাকতে দেখলে যে কোনো পুরুষই লোভী হয়ে উঠতে পারে। কত অযাচিত ঘটনাই তো ঘটতে পারে এর দাদির নয়নের অগোচরে। প্যারালাইজ বৃদ্ধা নিজে থেকে পাশ ফিরতেও পারেন না বিছানায়। তার সাধ্য নেই কোনোভাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবার। হতাশ কণ্ঠে বৃদ্ধা শুধু আল্লাহর নাম জপছেন, যেন কোনো কলঙ্ক না আসে এতিম নাতনির জীবনে। দাদির হতাশার মাঝে গাড়ির আওয়াজ শোনা গেল বাড়ির তোরণে। আচানক কেউ একজন গাড়ি থামিয়েছে বাড়ির সম্মুখে। এতিম কুমারী নাতনির চিন্তায় এখন শুধু বুক ধরফর করছে বৃদ্ধার। কে এলো এই অশুভ মধ্যরাতে? কোনো ক্ষতি করবে না তো শেহরের? এসব ভাবনার এই বিষাদে ছলছল আখিজল বৃদ্ধার কপল বেয়ে ঝরছে নিরন্তর। অদৃশ্য নিয়তির অনিন্দ খেলায় হয়তো এই অশুভ রাত পরিণত হতে পারে এক শুভরাত্রিতে। এই চরম দুঃসময়ে এমন পরম সৌভাগ্য কি হবে শেহরের? এই অশুভক্ষণে নাতনির সাথে কি ঘটছে কিছুই জানে না বৃদ্ধা। জীবনের সব আশা, ধরিত্রীর সব মায়া বোধহয় বিলীন হলো এতিম মেয়েটার সম্মুখে এসে। তা না হলে এমন অসময়ে এহেন ঘটনা ঘটবে কেন? উৎকণ্ঠায় বৃদ্ধার দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে যাবার উপক্রম। মৃত্যু শয্যাশায়ী মেহেরুন্নেসা কেঁদে কেঁদে আরতি জানাচ্ছেন আল্লাহর কাছে। এতিম নাতনিটা যেন সসম্মানে থাকে এই নিষ্ঠুর নির্মম অশুভ রজনীতে। হিমহিম বাতাসের মৃদু দোলায় মধ্যরাত এসেছিল মায়াময় হয়ে। এই মায়াবী মধ্যরাতে বাড়ির তোরণে অচেতন হয়ে পড়ে রয়েছে শেহর। আচানক একটা গাড়ি এসে থেমে গেল বাড়ির তোরণে। গাড়িতে যাত্রী হয়ে এসেছে শেহরের চাচাতো ভাই সানান আন্দালিব। সুদূর লন্ডন থেকে বহু পথ পেরিয়ে মাত্রই ছেলেটি এসেছে দাদা বাড়ির তোরণে। চাচাতো বোনকে পড়ে থাকতে দেখে উৎকণ্ঠিত ভঙ্গিতে নেমে এলো গাড়ি থেকে। কি হয়েছে এতিম বোনটার? কেন পড়ে আছে এখানে? শেহরকে ঘিরে কিছু দুঃস্বপ্ন যেন দুর্বার গতিতে এসে ভর করেছে সানানের হৃদয়ে। হতাশ বদনে ভরাট কণ্ঠে শেহের নামে কয়েকবার ডাকলো ছেলেটি। কোনো সাড়া পাওয়া গেল না, নাড়াচাড়াও নেই একদমই। দুশ্চিন্তার ভাঁজ এসেছে সানানের ললাটে। খানিক ঝুঁকে
হাত ধরে পালস পরীক্ষা করলো ছেলেটি। হ্যাঁ, পালস তো ঠিক আছে। দেরি না করে আলগোছে একটু ধাক্কা দিল কাঁধে। কোনো সারা শব্দ এলো না এবারও। আর অপেক্ষা নয়, সানান জোর কদমে এসে দাঁড়িয়েছে দাদির বাতায়নে। বদ্ধ বাতায়নের ওপাশ থেকে দাদি দাদি বলে উচ্চস্বরে ডাকলো কয়েকবার। হঠাৎ ভয় আর আতঙ্কের ঘোর কেটেছে মেহেরুন্নেসার। বিরোচনা কণ্ঠস্বর শুনে সহসাই চমকে গেলেন বৃদ্ধা। নয়ন বেয়ে নামা নোনা জলও যেন নিমিষেই থমকে গেছে। হতবাকে সুরে প্রশ্ন করেছেন শুধু, কে কে আসছে? আমি সানান দাদি। এতক্ষণ ধরে বুকে জমানো ভয়ের পাহাড়টি যেন দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আর কোনো ভয় নেই, নেই অজানা দুশ্চিন্তাও। নির্ভার মেহেরুন্নেসা ভীষণ উচ্ছ্বাসে বললেন, সানান, তোরা আসছোস? তোদের না আগামীকাল দুপুরে আসার কথা ছিল? সব বলবো দাদি, সব বলবো। আগে বলো, তোমার নাতনি অজ্ঞান হয়ে পড়ে আছে কেন গেটে? কি হয়েছে ওর? মন খারাপের সুরে দাদি জবাব দিলেন, কি যে হলো শেহরের, বুঝলাম না তো কিছুই। কয়েক মিনিট আগে গেট আটকাইতে যায় খালি একটা চিৎকার দিছে, আর কোনো সারা শব্দ কিছুই শুনি নাই রে। এরপর শুনলাম তোর গাড়ি থামা শব্দ। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। শেহরকে নিয়ে সানানের অজানা আতঙ্ক ক্ষণিকেই হাওয়ায় উড়ে গেছে। এবার চেতনা ফেরাতে হবে চাচাতো বোনের। দ্রুত পায়ে ডাক্তার সাহেব পুনরায় এসে দাঁড়িয়েছেন বাড়ির তরুণে। হাঁটু ভাঁজ করে পাশে বসলেন। শেহরের ভীষণ বিষণ্ণতা তার চোখে মুখে। শেহরের কোমল হাত টেনে আবারও পাশ দেখে ডাকলেন গলায় হাঁকিয়ে, শেহের, এই শেহের, ওঠ। চেতনা তো নেই এতিম শেহরের। সাড়া মিলবে কি করে? সানানো বিলম্ব করেনি, জোর কদমে গাড়ির পানে এগিয়ে গেছে। গাড়ির ভিতর থেকে পানির বোতল বের করে নিল দ্রুত হাতে। চরম উদ্বিগ্ন ডাক্তার সাহেব কাছে এসে আলতো হাতে একটু ঠান্ডা পানি চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরেছে শেহরের। হুঁশে ফিরে চাচাতো ভাইকে দেখে চরম বিস্মিত শেহর, যেন সাক্ষাৎ ভূত দেখছে। অবাকের সুরে প্রশ্ন করল, সানান ভাই আপনি? আগে বল, তোর কি হয়েছিল? জ্ঞান হারিয়েছিলি কেন? পাল্টা প্রশ্ন সানানের। মাটি থেকে উঠে বসতে বসতে শেহর জবাব দিল, আপনাদের তো আগামীকাল বাড়িতে আসার কথা ছিল। আজ সারাদিন আমি খেটেছি, খাটতে খাটতে জীবনটাই শেষ আমার। কিছুক্ষণ আগে ক্লান্ত শরীরে গেট আটকাতে এসেছিলাম, গেটের পাল্লা জোরে টান দিতে গিয়ে নিজেই জ্ঞান হারিয়েছি। সাবধানে কাজ করবি না? কোথাও লেগেছে তোর? না সেরকম না। এত রাতে গেট আটকাতে এসেছিস কেন? আরো আগে আটকাতে পারলি না? বড় ফুপি গেছে রাত 12টার পরে, তাই তো আজ দেরি হলো। ও, সায়ন ভাইয়া শামসু ভাইয়া কোথায়? সব কি এখানেই বলবো নাকি? তুই যা তো, আগে ঘরে যা। ধমকের সুরে জবাব দিল সানান। শেহের প্রতিউত্তর না করে নীরবে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে মেন গেটের চাবি চেয়েছে সুদর্শন ছেলেটি। গেট লক করে দিতে চাচ্ছে নিজ হাতে। চাচাতো ভাইকে চাবি দিয়ে আনমনে ঘরে ঢুকে গেল শেহের। মাটিতে পতিত হবার কারণে পোশাকে কিছুটা ধুলো ময়লা জড়িয়েছে। এলোকেশি শীতটিও হয়েছে ভীষণ ধুলিময়। এভাবে ধুলি কন্যা হয়ে তো থাকা যায় না। চুপি চুপি নিজ কক্ষে গিয়ে পোশাক পরিবর্তনে মগ্ন হলো শেহের। শক্ত হাতে বাড়ির মেন গেট লক করে ডাক্তার সাহেব ফিরে এসেছেন ঘরে। দাদি শয্যা পাশে এসে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, ছোট চাচা চাচি আর সাবিরা কোথায় দাদি? দাদি অভিযোগের সুরে জবাব দিলেন, আজকে সকালেই তোর চাচি বাপের বাড়ি গেছে, তোর চাচারও গেছে সাথে, পালক মায়েদেরও নিয়ে গেছে। জানে তোরা আসবি দেশে, বাড়িতে কত কাজ, তারপরেও গেছে। আসবে কবে ওনারা? আগামীকাল সকালেই আইসা পড়ব। তোদের 3 ভাইয়ের তো আগামীকাল দুপুরে বাড়িতে আসার কথা ছিল। ওই হিসাব কইরাই আগামীকাল সকালে আইসা বাড়িতে উপস্থিত হইব। বাদ দে এসব স্বার্থপরের কথা। এখন বল, আমার বাকি 2 নাতি কই? ওরা কি ঢাকায় বাসায়? তুই একলা আসছিস যে? দাদি, আমরা সবাই একই ফ্লাইটে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছি। দেশে আসবো বলে উত্তরার বাসাটা তো ভাড়াটিয়াদের ছেড়ে দিতে বলেছিলাম, কিন্তু হুট করেই নাকি গতকাল ভাড়াটিয়া ভদ্রলোকের বাবা মারা গেছেন। মৃত্যু সংবাদ পেয়ে তিনিও সপরিবারে গ্রামে চলে গেলেন, বাসা ছাড়তে পারেননি। আজ ঢাকায় এসে শুনলাম এসব ঘটনা, তাই আর উত্তরার বাসায় থাকা হয়নি, সোজা বাড়ি চলে এসেছি। আর সায়ন শামস গেছে লাগেজ আনতে। লাগেজ আনতে মানে? আর বলো না, আমাদের লাগেজ বদলে গেছে এক সিলেটি ভদ্রলোকের সাথে। উনি বের হয়ে গিয়েছিলেন ঢাকা এয়ারপোর্ট থেকে। লাগেজের খোঁজ করতে করতে আমাদের দেরি হয়ে গেল। কয়েক ঘন্টা পরে জানলাম সিলেটি ভদ্রলোক ভুল করে আমাদের লাগেজ নিয়ে গেছেন। ওই লাগেজ ফিরিয়ে আনতে সায়ন শামস গেছে সিলেটের পথে। আমার শরীরটা খারাপ দেখে আমি বাড়িতে চলে এসেছি। আলাপচারিতার মাঝেই পোশাক বদলে পরিপাটি বেশে শেহের এসে হাজির। অতিথির আগমনে ভীষণ উৎফুল্ল মেয়েটি। কে বলবে খানিকক্ষণ আগে জ্ঞান হারিয়েছে ডাক্তার সানান রয়েছে আনত শিরে, অবনত দৃষ্টিতে, ভ্রুক্ষেপ নেই কোনো দিকে। এদিকে নাতনিকে দেখে দাদি আদেশে সুরে বললে, খাবার কিছু আছে রে শেহের? সানানের জন্য শিগগির একটু খাবারের ব্যবস্থা করতো। জি দাদি। মৃদু হেসে সানানের বদন পানে চেয়ে শেহের বলল, আপনি ফ্রেশ হয়ে নিন সায়ন ভাইয়া, আমি খাবার রেডি করে দিচ্ছি।
ফ্রেশ হব, কিন্তু তুই তো গতবারের মতো নেই। বেশ শুদ্ধ কথাও শিখে গেছিস এবার। শিখবো না? এখন তো একটু বড় হয়েছি। তাছাড়া আপনাদের মতো যারা শুদ্ধ বলে তাদের সাথে আমি নিজেও শুদ্ধ কথাই বলি। আবার কেউ মধুর কথা বলে আমিও তার সাথে মধুর কথাই বলি। মধুর কথা বলিস মানে? কারোর সাথে অ্যাফেয়ার আছে নাকি? চোখ রাঙিয়ে প্রশ্ন করল সানান। বেচারি সে নিজের সাফাই গায়ে থেকে একটু বেশি বলে ফেলেছে। এমন প্রশ্নের যে সম্মুখীন হবে বুঝতেই পারেনি। এবার শুকনো ঢোক গিলে জবাব দিল, আম, না, মানে বোঝাতে চেয়েছি সবার কথা। যারা ভালো করে কথা বলে তাদের ব্যাপারটা। আপনি রোমান্টিক লাইন নিয়ে নিয়ে গেছেন কেন? এই শেহের অ্যাফেয়ারে জড়াবে না, এমন ছেলে তো এলাকাতেই নেই। কাঁধ ঝাঁকিয়ে চাচাতো ভাইকে জবাব দিল শেহের। অতঃপর আলতো পায়ে ফিরে গেছে কিচেনে। দাদি আর সানান আবারও মগ্ন আলাপে। বৃদ্ধা কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করল, তোরা যমজ 2 ভাই বিয়ের পার্টি দেখতে যাবি কবে? শীঘ্রই যাব দাদি। আচানক যেন মলিন হলো মেহেরুন্নেসার উচ্ছ্বসিত বদনখানি। হাহাকারও জোরালো কণ্ঠে বুক ফাটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আমার শেহের দ্বারে যদি একটা ভালো পাত্রে বিয়ে দিতে পারতাম। কত বড় পুলিশ অফিসারের মাইয়া, আজকে এতিম হইয়া মাইনসের দৌড়ানির উপরে আছে। এসব কি বলছো দাদি? কে দৌড়ায় শেহেরকে? কে আর দৌড়াইব? আপন মাইনসের হুমকি ধামকি দেয়। আজকেও তো বড় ফুপু প্রস্তাব নিয়ে আসছে রূপমের জন্য। ঠিক আছে, রূপমও আমার নাতি, কিন্তু মেয়ের এই বাউন্ডেল ছেলের সাথে আমার নাতনি শেহেরের বিয়ে দিব না। রূপম ভাইয়া তো বয়সেও অনেক বড়, 31 বছর বয়স ওনার। পিচ্ছি শেহেরের পিছু যে কেন লেগে আছে? তগমতো যদি 27-28 বছর বয়সে হইতো, এমনই ভালো একটা চাকরি করতো, তাহলে আমি ঠিকই নাতনিটারে বিয়ে দিতাম। কিন্তু ওর মতো গুন্ডা বদমাইশের সাথে এতিম নাতনিটারে বিয়ে দিয়ে সাগরে ভাসাতে চাই না। ঠিক আছে দাদি, আমার শরীরটা বেশ খারাপ, একটু ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নেই। এখনই রেস্ট নিতে হবে। ক্লান্ত শরীরে পরিশ্রান্ত কদমে সানান বের হয়ে গেল দাদির কক্ষ থেকে। ফ্রেশ হতে হবে এখনই। নিজ কক্ষে গিয়ে টাওয়েল আর পোশাক নিয়েছে ছেলেটি। অতঃপর দ্রুত পায়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। আজ ডিনারের পরে কিছু খাবার অবশিষ্ট ছিল, সেগুলাই গরম করে শেহের পরিবেশন করছে ধীরে ধীরে। ভোজনে বৈচিত্র্য আনতে সাথে একটা ডিমও ভেজে নিয়েছে। ডিপ ফ্রিজে কাঁচা মাছ মাংস সবই আছে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। সানানও বেশ ক্ষুধার্ত। ঝটপট খাবার পরিবেশন করতে হবে। বিলাসী কিছু রন্ধনেরও অবকাশ নেই এই মুহূর্তে। যা আছে তাই টেবিলে পরিবেশন করে শেহের বসে আছে চুপটি করে। সানানো ফ্রেশ হয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে। ধীর কদমে এসে ছেলেটি বসলো ডাইনিং টেবিলে। একবারও ফিরে তাকায়নি সুন্দরী স্বরূপা শেহেরের বদনে। নিজ হাতে প্লেটে খাবার তুলে নিয়ে ভোজন বিলাসে মগ্ন ছেলেটি। শেহের ভীরু ভীরু কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিন্তু এখনো বলেননি শান ভাই আর শামস ভাইয়ের কথা। ও, আপনার ভাইয়েরা আজ আসেনি কেন বাড়িতে? দাদিকে বলেছি, শুনে নিস। ঠিক আছে, কিন্তু ওনারা দুজন কি কালকেই আসবে? হুম। আপনারা তো বিয়ে করতে দেশে এসেছেন। যমজ 2 ভাই কি যমজ মেয়ে পছন্দ করেছেন বিয়ের জন্য? জানি না। হায় হায়, বিয়ে করতে দেশে এসেছেন, বিয়ের পাত্রী সম্পর্কে জানেন না? না। পাত্রী দেখতে যাবেন কবে? শীঘ্রই। পাত্রী দেখতে কেমন? আমার চেয়েও সুন্দর? জানি না। বুঝেছি, আমার চেয়ে আর সুন্দর না। তা কয় মাসের ছুটি নিয়ে এসেছেন? 1.5 মাস। তাহলে বিয়ে করেই যাবেন এবার? চুপ, একদম চুপ। সে কখন থেকে বক বক করেই যাচ্ছিস। পটপট না করে এখান থেকে যা তো। অনল ঝরা চাহনি নিয়ে বাজখাই কণ্ঠে ধমক দিল সানান। সারাদিন ওদের জন্য খেটে শেষ পর্যন্ত এত বড় একটা ধমক, এই হচ্ছে বিলেতি উপহার? প্রচণ্ড রাগ আর ক্ষোভ জমল শেহেরের মনে। মায়াবী বদনটিকে মেঘমলিন করে বলল, যাচ্ছি, তবে কোনো কিছুর জন্য আমাকে যেন আর প্রয়োজন না পড়ে। তাহলে কিন্তু আপনার ধমক সহ আপনাকে একদম লন্ডন পাঠিয়ে দেব। সারান চোখ রাঙিয়ে তাকিয়ে রইল শেহেরের পানে। জবাব দিলে কি হবে? মনে মনে ভয় পেয়েছে শেহের। তৎক্ষণাৎ প্রস্থান করলো ডাইনিং রুম থেকে। চুপটি করে গিয়ে বসেছে দাদির ঘরে। মনে মনে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে সানানের। ভাগ্যে যে একটা খারাপ বউ জোটে, সেই অভিশাপ দিতেও ভুল করলো না। আহার শেষ করে সানান এসেছে দাদির কক্ষে। চেহারায় সীমাহীন ক্লান্তির ছাপ জেঁকে রয়েছে। শীতল কণ্ঠে অনুরোধে সুরে দাদিকে বলল, দাদি, আমার খুব জ্বর, একটা ওষুধ দাও তো। ভাই, আমি তো বিছানা সজ্জা, ওষুধ বিষুধের খবরই জানি না। শেহেরের কাছে চা, অই সব জানে সব কিছু। দাদির কথা শুনে সানান তাকালো শেহেরের পানে। আদেশের সুরে বলল, একটা জ্বরের ওষুধ দে তো শেহের। বাসায় জ্বরের ওষুধ নাই? কি অবস্থা! বাসায় একটা জ্বরের ওষুধ পর্যন্ত থাকে না। শেহেরও পাল্টা জবাব দিয়েছে অভিমানী কণ্ঠে,
আমাদের বাসার কথা বাদ দিন তো। আপনি তো ডক্টর মানুষ, জ্বরের ওষুধটাও সাথে রাখতে পারেন না, খালি পারেন বড় বড় ধমক দিতে। চুপ কর বেয়াদব। আমি তো জ্বরের ওষুধ সাথে নিয়ে এসেছিলাম। যে লাগেজ বদলে গেছে ওই লাগেজেই ছিল ওষুধ। ও জ্বরের কথা শুনে দাদি বেশ চিন্তিত হতাশ কণ্ঠে সানানকে বলল, ঔষধ তো নাই, কি করবি এখন? কি যে করি এখন, শরীরটাও ভীষণ খারাপ লাগছে। দুশ্চিন্তার ভারে ভারাক্রান্ত দাদি। এদিকে সানান অপেক্ষা করেনি আর দ্রুত প্রস্থান করেছে দাদির কক্ষ থেকে। শেহের ফিরে এসেছে ডাইনিং টেবিল গুছাতে। টেবিলের কাছে এসে চরম অবাক। সানানকে যেমন খাবার পরিবেশন করেছে প্রায় তেমনটাই রয়েছে। জ্বরের ঘরে সামান্যই আহার করেছেন ডাক্তার সাহেব। এসব বুঝতে চায় না চঞ্চলা শেহের। মনে মনে গালি দিচ্ছে সানানকে। কত কষ্ট করে খাবার রেডি করে দিলাম, খেলেও তো না ঠিক মতো, খাবে কি করে? খালি ভাব আর ভাব। জ্বর হচ্ছে একটা অজুহাত, নিছক বাহানা। কোনো মেয়ে যে বিয়ে করবে এই ডক্টরকে কে জানে? যা চড়া মেজাজ, ধমক খেয়েই তো বউয়ের পেট ভরে যাবে। টেবিলের এলোমেলো জিনিসগুলো দ্রুত হাতে গুছিয়ে রেখে শেহের আবারও চলে এলো দাদির কক্ষে। কাজ যেন আজ শেষই হচ্ছে না। মাত্রই দাদিকে ঘুমের ঔষধ সহ রাতের সব ওষুধ দিল। এখনো মশারিটা নিয়ে দেওয়া বাকি। ক্লান্ত শরীরে মশারি হাতে নিতেই দাদি বললেন, আজকে মশা কম, মশারি টানাইতে হইব না, তুই শুয়ে থাক এখন। শেহের যেন একটু খুশি হলো। ব্যক্তিগত কাজগুলো সেরে এবার নিশ্চিন্তে শুয়ে পড়লেই হয়, কিন্তু এখনই শুতে চায় না মেয়েটি। চুপি চুপি মগ্ন হলো মুঠোফোনে। ইউটিউবে ঢুকে এটা সেটা দেখছে। এরই মাঝে সানানের আবার আগমন ঘটেছে এই কক্ষে। জ্বরের ঘরে ডাক্তারের বরফ শুভ্র বদনও যেন আজ কিঞ্চিত রক্তিম বর্ণ ধারণ করেছে। ঈষৎ বাদামি লেন্সধারী আঁকিযুগুলো ছলছলে। ক্লান্তি আর অসুস্থতা যেন বন্ধুত্ব করেছে সুযোগ বুঝে। এই মফস্বলে শীত এখনো জেঁকে রয়েছে। শীতারাতে হুডি তোলা শৈতী পোশাক পরিহিত সানান এখানে এসে বিরক্তি ভরা স্বরে বলল, বাদ দে তো। মোবাইলে মগ্ন শেহের কোনো কিছু জিজ্ঞাসা না করে এক দৌড়ে চলে গেল কিচেনে। অন্তদন্তে প্লেট ভর্তি ভাত তরকারি এনে সামনে ধরে বলল, এই নিন শানান ভাই, আপনি তো শুধু ভাত চেয়েছেন, আমি একদম ভাত তরকারি সব নিয়ে এসেছি। মানে আমি কখন ভাত চেয়েছি তোর কাছে? ভীষণ বিস্ময়ে সানানের কণ্ঠে। আপনি না বললেন ভাত দে? আমি তোকে কিছু বলেছি নাকি? তাহলে কাকে বলেছেন? সায়নকে বলেছি বাদ দে। হুডি পরে কানে হেডফোন দিয়ে সায়নের সাথে কথা বলছিলাম, আর তুই প্লেট ভর্তি ভাত নিয়ে চলে এসেছিস। ও সরি, আপনি তো ভাত একদম কম খেয়েছেন, তাই ভাবলাম হয়তো আবারও খেতে চাচ্ছেন। পাশ থেকে মেহেরুন্নেসা খেয়াল করলেন ব্যাপারটি। শেহেরকে ধমক দিয়ে বললেন, ব্যাককিল, আমার নাতি হইছে বিলাতি ডাক্তার, কত কিছু জানে। আমার নাতি কি দেশি ড্রাম যে খালি খাইতেই থাকবো? বুঝলাম তোমার নাতি ড্রাম না, কিন্তু উনি যে একটা পাইপ, একদমই কম গেলে, এটা তো আমি জানতামই না। উনি দেখতেও কিন্তু পাইপের মতোই লম্বা। কথা শেষে শেহের আর দেরি করলেন না। মৃদু হেসে ভাতের প্লেট নিয়ে দৌড়ে চলে গেছে। গন্তব্য বাড়ির শেষ প্রান্তে থাকা কিচেনটি। সানানকে পাইপের সাথে তুলনা করায় মনে মনে হাসছে ছেলেটি। শেহের এখনো দুষ্টুই আছে আগের মতো, ছোটবেলায় যা দুষ্টুমি করত। তবে মনটা সবসময় সহজ সরল ছিল। ভাবনা ছেড়ে সানান তাকালো দাদির পানে। চিন্তিত কণ্ঠে বলল, শোনো দাদি, আমি আবার জ্বরের ঘরে প্রলাপ বকতে থাকি। রাত্রে প্রলাপ বকতে শুনলে তুমি একটু আমার নাম ধরে ডাক দিও তো এখান থেকে। ভাই কি করছ এসব? আমি নিজেও তো ঘুমের ওষুধ খাইয়ে ফেলছি, রাতে তো হুঁশও থাকবো না আমার। তাহলে আর কি করার আছে? জ্বর কমাইয়া তারপর ঘুমান উচিত তোর। ওষুধ না খেলে জ্বর কমবে কিভাবে? আমি যাই, ঘুমোতে যাই এখন। হতাশা নিয়ে সানান ফিরে গেছে নিজ কক্ষে। নয়ন দুয়ারে নিদ নামার প্রহর এসেছে। আর বিলম্ব কিসের? ঘুম ঘুম নয়নে ঘুম পড়ির ডাকে সাড়া দিতে মগ্ন সে। এদিকে সেই প্লেট ভর্তি ভাত রেখে শেহের এসে দাঁড়িয়েছে দাদি শিওরের পাশে। দুঃসহ দুশ্চিন্তার দোলাচলে তন্দ্রা হারিয়েছেন দাদি। নাতনিকে দেখেই অনুরোধের সুরে বললেন, শেহের, সানানের মাথায় একটু জলপট্টি দিয়া দে না, খুব জ্বর ওর, কত দূর থেকে জার্নি করে আইছে, জ্বর নিয়ে ঘুমাইব কেমনে? সহসাই গর্জে উঠল শেহের। রেগে মেগে বলল, দেখো দাদি, শানান ভাইয়া একটা পুরুষ লোক, তুমি কেমনে আমারে যাইতে কও ওনার কাছে? তাইলে কি করবো এখন? কাতর কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন মেহেরুন্নেসা। শেহেরের কণ্ঠে তেজ। আবারও অস্বীকৃতি জানালো দাদিকে। তুমি কি করবা না করবা সেটা কি আমি জানি? আমার এই ধরনের কোনো দায়িত্ব দিও না তো। আরে যা তো, কিছুক্ষণ জলপট্টি দিয়া তারপর চইলা আসবি। জ্বর না কমলে রাত্রে আরও অসুস্থ হইয়া পড়তে পারে, তখন কি করবি? মরুক গিয়া। সত্যিই যদি মইরে যায়? ভারী কণ্ঠে বললেন মেহেরুন্নেসা। দাদির কথা শুনে আচানক দুশ্চিন্তার ভাঁজ এসেছে শেহেরের ললাটে। মেয়েটি ভাবলো অনেক দূর থেকে জার্নি করে এসেছে সানান ভাইয়া। আসলে যদি কোনো বিপদ হয়ে যায়, এমনটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু আওয়াজে জবাব দিল,
ঠিক আছে দাদি, আমি যায় দেখতেছি। দেখবি কি, নিজের হাতে একটু জলপট্টি দিয়ে আসবি। এত প্যারা দিও না তো, আগে দেখি। এত মেজাজ দেখাস কেন? আসলে কি, মোবাইলেই নেশায় ধরছে তোরে। কোন সময় একটু মডেলিং ফডেলিং দেখতে পারবি, খালি ওই ধান্দা। চোখের সামনে একটা অসুস্থ মানুষ দেখতেছোস, তারপরেও একটু মায়া লাগে না? সবই আমার বোঝায় দেওয়ার লাগে। মোবাইলটাই তোর মাথাটারে এমনই খাওয়ান খাইছে। সেহের আর কথা না বাড়িয়ে চলে এসেছে বেসিনের দিকে। কথা বাড়ি কী লাভ হবে, জানেই তো দাদি সব দোষ মোবাইলটাকেই দিবে। জলপট্টি দেবার জন্য একটা পাত্রে পানি আর একটা সুতি কাপড় নিয়েছে। সেহের ধীর পায়ে চুপটি করে এগিয়ে গেল সানানের কক্ষের নিকট। কক্ষদ্বার আংশিক উন্মুক্ত, শয্যাশায়ী সানান পাশ ফিরে শুয়ে আছে। জ্বরের ঘরে কপালে হাত দিয়ে চুপি চুপি ঘুম পড়িকে ডাকছে। দরজার পাল্লাটা পুরোপুরি সরিয়ে ভেতরে উকি দিল সেহের। মেয়েটার বদনে ভয়ের ছাপ স্পষ্ট। ভীতকণ্ঠে সানানকে ডেকে মিনমিনিয়ে বলল, দাদি জলপট্টি দিতে বলেছে আপনার মাথায়। দরকার নেই তোর এত কষ্ট করার। জলপট্টি না দিয়ে গেলে দাদি আমায় বকবে আবার। বকুক গিয়ে। ধমকের সুরে দায়সারাভাবে জবাব দিল সানান। এই আপনি এত ধমক দিচ্ছেন কেন? কি পেয়েছেন আমায়? কি আর বাবু, ব্যাক কলের হাড্ডি, যা চলে যায় এখান থেকে, আমায় ঘুমোতে দে। আর তুই নিজেও গিয়ে ঘুমিয়ে পড়। দুঃখ ভরা কণ্ঠে সেহের জবাব দিল। গিয়ে কি করব? দাদি কি আমায় ঘুমোতে দেবে? সারা রাত শুধু বকতেই থাকবে। সেহেরের কথা শুনে আচানক যেন ভাবনার ঘরে বিলীন হলো সানান। শরীরটা বড্ড খারাপ, ঘুমও আসছে না জ্বরের ঘরে। জ্বর নামিয়ে ঘুমানো উচিত, তাহলে আর রাতে কাউকে ডাকতেও হবে না। এসব ভেবে সহজ সম্মতি দিল সানান। আয় ভেতরে আয়। ভেতরে এসে চেয়ার টেনে সানানের শিওরের পাশে বসেছে সেহের। কেন যেন আজ খুব ভয় করছে, তবুও পেল হাতে জলে সিক্ত করলো সুতির কাপড়টিকে। তারপরও জলও নিংড়ে নিয়েছে দ্রুত। ভীরু ভীরু হৃদয় নিয়ে চাচাতো ভাইয়ের কপালে পট্টি দেবার উদ্দেশ্যে হাত বাড়িয়েছে মেয়েটি। এরই মাঝে সানান গম্ভীর কণ্ঠে বলল, আজ আমার সেবা করতে চলে এসেছিস ভালো, কিন্তু দাদি যদি তোকে অন্য কোনো পুরুষের সেবা করতে পাঠায়, ভুল করেও যাস না যেন। বুঝিসই তো, বর্তমানে কাউকেই বিশ্বাস করা যায় না। তাছাড়া তুই দেখতেও বেশ সুন্দর, মানুষ তো এমনিতেই তোর পিছু লেগে থাকে। সমস্যা নেই, দাদি কখনো কারো সেবা করতে পাঠায় না আমায়। আপনাদেরকে অনেক ভালোবাসে তো, তাই আজ বিশ্বাস করে পাঠালো। ও, দাদি পাঠালেও আমার নিজের কিছু দরকারি কথা আছে আপনার সাথে। কাল তো চাচি আর সামিরা বাড়ি এসে পড়বে। তারপর যদি আর কথাগুলো বলতে না পারি, তাই ভাবলাম মাথায় পট্টি দিতে দিতেই বলে ফেলবো সবটা। বল কি বলতে চাস। রূপম ভাইয়ার কথা, উনি অনেক ডিস্টার্ব করে আমায়। আজও বিশাল হুমকি দিয়ে গেছে। আপনিও একটু ওনাকে শাসিয়ে দিন তো, আপনাদের 3 ভাইকে ভয় পাবে। ঠিক আছে, আমি হুঁশিয়ার করে দেবো রূপম ভাইয়াকে। কোমল হাতে নীরবে জলপট্টি দিয়ে যাচ্ছে সেহের। হঠাৎ নিজের নাক টেনে বাতাসে ঘ্রাণ শুকলো সানান। তারপর কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, আচ্ছা সেহের, আমার এই রুমে এমন পেইন্টের গন্ধ কেন রে? 2 দিন আগেই দেয়ালে রং করেছে, মনে হয় কম দামি রং, তাই এমন বিশ্রী গন্ধ। রুমের জানালা খুলে দে তো, গন্ধটা চলে যাবে। তাহলে তো ঠান্ডা আসবে। আসুক ঠান্ডা, রঙের বিশ্রী গন্ধ না থাকলেই চলবে আমার। সেহের উঠে গিয়ে বাতায়ন উন্মুক্ত করে দিয়েছে। ফিরে এসে আবারও চুপটি করে বসলো সানানের শিওরের পাশে। কয়েকবার জলপট্টি দিতেই খোলা জানালা বেয়ে আসা হিম বাতাসে কাঁপুনি ধরে গেছে মেয়েটির। দাপুটে শীতের তীব্রতায় হাত পা শীতল হয়ে যাচ্ছে। শীতে কাবু হয়ে চাচাতো ভাইকে মিনমিনিয়ে বলল, সানান ভাইয়া জানালা তো খোলা রাখতে বলেছেন, আমার পায়ে কিন্তু খুব শীত লাগছে। তুই এক কাজ কর, চেয়ার ছেড়ে বিছানায় উঠে পড়ে বস। পায়ের উপরে একটা বালিশ দিয়ে রাখবি, তাহলে ঠান্ডা কম লাগবে। ওকে। ভুল করেও আবার আমার কম্বলে পা ঢুকিয়ে দিস না। অন্যের কম্বলে পা ঢুকিয়ে দেবার মতো মূর্খ আমি না। আর কম্বলটা মনে হয় আপনি লন্ডন থেকে নিয়ে এসেছেন। শুনে রাখুন, এটা কিন্তু আমারই কম্বল। আপনাকে যত্ন সহকারে ঘুমোতে দিয়েছি আমার ইনট্যাক্ট কম্বলে, ওকে? এত ভাব নিয়েন না। সানান চুপ হয়ে গেছে সেহেরের জবাব শুনে। মনে মনে বলছে, কথাবার্তা এখনো আগের মতোই আছে সেহেরের। মনে মনে হাসলেও মুখে কিছু বলল না সানান। এদিকে হিমশীতল হাওয়া এড়াতে সেহের উঠে বসেছে বিছানায়। সাবধানী হতে পানির পাত্রটিকেও নিয়ে বিছানাতে রাখলো। ধীরে ধীরে সানানের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। কখনো কোনো পুরুষের এতটা কাছে আসেনি মেয়েটি। কিছু ভয়, কিছু সংশয়, আর কিছু লাজ ঘুরছে নয়ন বদনে। আজ হৃদয় দ্বিধান্বিত কিঞ্চিত। হিমশীতল ও বাতায়ন বেয়ে আসা হিম বাতাসে শরীরটিও হিমশীতল হচ্ছে ধীরে ধীরে। সানান যে কখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সেই হুঁশ নেই। বেচারি শের ভাবছে আরো কয়েকবার জলপট্টি দিয়ে চুপি চুপি ফিরে যাবে দাদির কক্ষে। এতক্ষণে দাদি হয়তো গভীর নির্মগ্ন। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে এই কক্ষ থেকেও।
সময়ের সীমাহীন ছন্দে মধ্যরাত পেরিয়ে শেষ রাতের আগমন ঘটেছে। নীরব নিস্তব্ধ রাত শীঘ্রই চুপি চুপি গিয়ে উষার হারাবে। কুয়াশা আর অমানিসার কুহকি খেলাও সাঙ্গ হবে চুপিসারে। সব খেলা সঙ্গ হলেও শহরের জীবনে শুরু হয়েছে নতুন খেলা। ক্লান্ত পরিশ্রান্ত মেয়েটি মাথায় পট্টি দিতে গিয়ে আচানক ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। এই ঘুম যেন এক সর্বনাশা ঘুম। চাচাতো ভাইয়ের শয্যায় তারই পাশে ঘুমন্ত এখনো শেহের। এহেন অনাকাঙ্ক্ষিত ভুল হলো নিজেরই অজান্তে, সম্পূর্ণ অলক্ষ্যে। এরই মাঝে শেহেরদের পুকুরটির ওই পারের মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন হুজুর দাদা ভাই। তাবলিগ জামায়াতের আশা মেরুন্নেসার এই ভাইটি তাহাজ্জুদ সালাতের জন্য উজু করতে যাচ্ছিলেন। সাথে রয়েছে আরও কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি। ইলেকট্রিক লাইটের ঝকঝকে আলোয় হুজুর দাদার দৃষ্টি ছড়িয়ে পড়েছে পুকুরের এই পারে বোন মেহেরুন্নেসার বাড়িতে। সবকিছু দীপালোকের মতো পরিষ্কার। আচানক নয়নগোচর হলো বাড়ির আঙিনায় দুজন চোরের উপস্থিতি। আপন বোনের বাড়িতে চোর এসেছে, সহজে কি ক্ষতি হতে দেওয়া যায়? হুজুরও ক্ষতি হতে দিতে চাননি। চোর তাড়াতে মুসল্লি নিয়ে হুজুর দাদা চলে এসেছেন এই বাড়িতে। এদিকে খোলা বাতায়নে এসে পর্দা সরিয়ে চোর উকি দিয়েছে সানান শেহেরের কক্ষে। ওদেরকে একই বিছানায় দেখে চরম অবাক চোরেরা। আরেকটু ভালো করে দেখছিল স্থির নয়নে। কিন্তু হুজুর দাদা সহ কয়েকজন মুসল্লির আগমনে চোর দুটো চুপি চুপি পালিয়েছে বাড়ি ছেড়ে। কিছুক্ষণ চোর তারা করলো মুসল্লিগণ, কিন্তু নাগাল পেল না ওদের। সবাই এখনো দাঁড়িয়ে বাড়ির আঙিনায়। হুজুর ভাবছে চোরেরা কি দেখলো খোলা জানালা দিয়ে। সন্ধ্যায় তো কেউ ছিল না বাড়িটির এই কক্ষে। কিঞ্চিত সন্ধিহান হলেন হুজুর। মুসল্লিদের নিয়ে এসে নিজে উকি দিলেন সে খোলা বাতায়নে। কিন্তু এ কি? বিস্ময়ের চোখ বড় বড় করে তাকাচ্ছেন হুজুর। আনমেরিড সানান শেহের শুয়ে আছে একই বিছানা, একদম কাছাকাছি। এ কি করে সম্ভব? মুসল্লিদের ভাবনা এসেছে নারী পুরুষের অনৈতিক সম্পর্কের বিষয়টি। মেহেরুন্নেসার হুজুর ভাই ব্যাপারটি নিয়ে আলাপে মগ্ন হয়ে গেলেন সঙ্গীতের সাথে। কিছুক্ষণের আলাপচারিতে সিদ্ধান্ত নিয়েছে ওরা দুজন পরে ব্যাপারটি অস্বীকার করতে পারে। হাতে নাতে ধরে আজই বিয়ে দিতে হবে দুটোকে। এসব তো প্রশ্রয় দেওয়া চলবে না সমাজে। তাছাড়া সুন্দরী এতিম মেয়েটিকে সানান ব্যবহার করতেও পারে সবার অলক্ষ্যে। এমন অন্যায় তো মেনে নেওয়া যাবে না কোনো কিছুতেই। এইসব ভাবনা ভেবে তারা আর বিলম্ব করতে চাননি। ওদের ঘুম ভাঙাতে জোরে জোরে আঘাত করে যাচ্ছেন খোলা জানালায়। আঘাতের বিকট শব্দে প্রথমে ঘুম ভেঙেছে সানানের। বেচারা তড়াক করে লাফিয়ে উঠে বসলো শয্যায়। নিজের পাশে সাহিত্য শেহেরকে দেখে চোখের ভিম্বিত ছেলেটি। এ যেন এক সাক্ষাৎ দুঃস্বপ্ন। জানালায় দাঁড়ানো হুজুর দাদার দিকেও দেখছে। সাহেবের তো মুখে যাবার মতো অবস্থা। এরই মাঝে শেহেরও উঠে এসেছে বিছানায়। দুহাতে চোখ মুখ ঘষে ঘুম ঝরানো উদাস নয়নে তাকালো সম্মুখে। চাচাতো ভাই তো স্থির নয়নে চেয়ে আছে ওই মুখ পানে। এরই মধ্যে ইস শব্দ এলো বাতাসন হয়ে। নয়ন ঘুরিয়ে সেথায় থাকা হুজুর দাদার দিকে তাকাতে রীতিমতো ভয়ে কাঁপতে থাকে মেয়েটি। কম্পিত কণ্ঠে দুটোকে বেহায়া সম্বোধনে নামছে আঙ্গুলে। বিন্দু বিন্দু ঘাম জমছে মসৃণ ললাটে। কি নিদারুণ নির্লজ্জ মুহূর্ত! এই শুভ্র রজনী যেন এখন তাকে ভেঙে দিচ্ছে, এলোমেলো করে দিতে। নীল বেদনায় নিমজ্জিত হচ্ছে বুক, বিম্বিত হচ্ছে কাজ ঘৃণায়। নতুবা এমন রাতের নীরবতায় কি এসে ফুলের মতো মেয়েটিকে কুলসিত করে? কুয়াশা আর অমানিসা লুকোচুরিতে শেষ রাতও এখন শেষান্তে। কুটিল ভাবনার সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে হুজুর দাদা ও বাতায়নে দাঁড়িয়ে। সানানের কক্ষের পরিবেশ যথেষ্ট গরম। রাগ আর ক্ষোভের অনলে দগ্ধ হচ্ছে ছেলেটির হৃদয়। মেরে ফেলতে ইচ্ছে করছে অবলা চাচাতো বোনটিকে, কিন্তু সেই সুযোগ কি আছে? ওদের ঘুম ঘরে ঘটেছে অনেক ঘটনা। পাত্রের পানিতে ধাক্কা লেগে বিছানার কম্বল কিছুটা জলে সিক্ত হয়েছে। শহরের অন্যার এক প্রান্ত ভিজেছে খানিকটা। পট্টি দেওয়া ভেজা সুতি কাপড়টিও রয়েছে বিছানাতেই, সানানের বালিশের এক প্রান্তে। সব কিছুতে চোখ বুলিয়ে নিল সানান। এতটুকু ঠিকই বোঝে ভুলটা শাহের ইচ্ছাকৃতভাবে করেনি। তাই হৃদয়ত সব রাগের অনলকে ছাই চাপা দিয়ে ছেলেটি নরম সুরে হুজুরকে বলল, বাকিরা কোথায়? ডাকুন আপনার সঙ্গী সাথী সবাইকে। সবাইকে নিয়ে হুজুর জানালায় এলে ছেলেটি ভারী কণ্ঠে বলল, আমাদের ঘুম কিন্তু আপনাদের সামনেই ভেঙেছে। কোনো কিছুই লুকাইনি আমরা। একবার ভালো করে দেখে নিন তো রুমের সবকিছু। সবাই বাতায়নে দাঁড়িয়ে কক্ষটি পর্যবেক্ষণ করে নিল। সানানের দৃষ্টি এখন শেহেরের পানে। হতাশ বদনে আদেশের সুরে বলল, যা তো, যা গিয়ে যেভাবে পারিস দাদিকে সজাগ কর তাড়াতাড়ি। নিদারুণ নিয়তির এহেন খেলায় শেহরের হৃদয়টি আজ বিদীর্ণ। ঝরে যাওয়া ফুলের ন্যায় রং হারিয়ে মলিন হয়ে গেছে চাঁদ বদনটি। সে মলিন বদনে অসহায় দৃষ্টিতে একবার তাকালো সানানের পানে। কত যে কষ্ট সে দৃষ্টি জুড়ে। অতঃপর পলক ফেলে জোর কদমে ফিরে গেল দাদির কক্ষের দিকে। এদিকে এক আকাশ হতাশার চাদরে জড়িয়ে গেছে সানানের হৃদয়টিও। সব যন্ত্রণা যেন আজ রাতে এলো, কিন্তু যন্ত্রণায় কাতর হলো না ছেলেটি। দ্রুত পায়ে এগিয়ে গেল নিজ কক্ষ ছেড়ে। ঘরের মেন দরজা খুলে মুসল্লিদের ভেতরে আসার অনুরোধ করলো শান্ত কণ্ঠে। মুসল্লিরা ভেতরে এলো মহাখুশিতে, যেন আজই দুটোকে বিয়ে দিয়ে হালাল রোমান্সের টিকিট ধরিয়ে দেবে। কিন্তু ওনাদের কাছ থেকে রোমান্সের টিকিট নেবার ইচ্ছে নেই সানানের। সবাইকে নিয়ে নিজ কক্ষে চলে এসেছে। আর কালক্ষেপণও করেনি ছেলেটি। শিওরের পাশে রাখা চেয়ার দেখিয়ে সবার উদ্দেশ্যে বলল,
জ্বরে আক্রান্ত শরীর নিয়ে মধ্যরাতে বাড়ি এসেছি। ওষুধ ছিল না ঘরে। দাদি শেহেরকে পাঠালো আমার মাথায় জলপট্টি দিতে। এই রুমটায় পেইন্টের গন্ধ থাকায় আমরা জানালা খুলে রাখি, কিন্তু জানালা থেকে আসা বাতাস খুব ঠান্ডা ছিল। শীতে জলপট্টি দিতে ওর কষ্ট হয়। আমি তখন ওকে এই চেয়ারে ছেড়ে বিছানায় উঠে বসতে বলি। জ্বরের ঘরে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম। দিনভর খেটে মেয়েটাও বড্ড ক্লান্ত ছিল। জলপট্টি দিতে দিতে কখন যে আমার পাশে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারিনি, আমিও টের পাইনি। এটাই হলো আমাদের আজ রাতের ঘটনা। তুমি বলতে চাইছো কিছুই হয় নাই তোমাদের মাঝে? হুজুর দাদা অবাকের সুরে। হ্যাঁ, কিছুই হয়নি। জোর গলায় জবাব দিয়েছে সানান। তোমার কথা আমরা বিশ্বাস করব কেন? কি যুক্তি আছে তোমার কাছে? হুজুর প্রশ্ন করলেও অন্যদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এটা তাদের সবারই প্রশ্ন। সানান মলিন বদনেই জবাব দিল দৃঢ় কণ্ঠে। আপনারা তো আমাদের দুজনকে ঘুম থেকে উঠতে দেখেছেন। আমরা কিন্তু রুমের কোনো কিছু পরিবর্তনও করিনি, তাই না? হুম। আপনারা প্রথম থেকেই দেখেছেন রুমটায় লাইট জ্বলছে, জানালাও খোলা, পর্দা সরানো, আর রুমের দরজাও পুরোপুরি খোলা। কি করে ভাবলেন এভাবে দরজা জানালা খুলে ঝকঝকে আলোর ভেতরে আমরা ইটিস পিটিস করব? সারানের প্রশ্নে হুজুর দাদা নিরুত্তর। মনে মনে ভাবছেন আসলেই তো সবকিছু এভাবে খোলামেলা রেখে তো কেউ সম্পর্ক করে না। সানান স্থির দৃষ্টিতে চেয়ে আছে হুজুরের পানে। প্রশ্নের জবাব পাবার আসে, কিন্তু ডাক্তারের যৌক্তিক প্রশ্নে হুজুর এখনো নির্বাক, ভীষণ বিচলিত অভিব্যক্তি তার। আশেপাশের প্রায় সব মুসল্লি নীরব। শুধু একজন বয়োবৃদ্ধ মুসল্লি বলে উঠলেন, এসবই প্রমাণ করে না যে তোমরা নির্দোষ। বিশেষ করে এতিম মেয়েটার মান সম্মান নিয়ে ভাবছি আমরা। সানান বিছানার দিকে ইশারা করে বলল, প্লিজ ভালো করে চেয়ে দেখুন এদিকটায়। জলপট্টির কাপড় এবং পাত্র এখনো বিছানাতেই আছে। বিছানা, কম্বল এবং বালিশের কিছু অংশ ভেজা। এসব দেখেও কি বোঝেন না অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়েছি আমরা? তা না হলে এই শীতের রাতে সবকিছু কেন ভেজাতে যাব? আর রইল মান সম্মানের ইস্যু, এখানে মান সম্মান রিলেটেড কোনো ঘটনাই তো ঘটলো না। তারপরও আপনাদের এত ভাবনা কিসের? সব শুনে মুসল্লিগণ চুপ হয়ে গেছে, কিন্তু অবিশ্বাস তাদের চোখে মুখে, কোনো জবাবও নেই কণ্ঠে। সানান সহজে বুঝতে পারল তাদের মনের কথা। সীমাহীন রাগ ছেলেটির মনে। ব্যাটার আমাকে নিশ্চয়ই এখনো লম্পট ভাবছে, কি যে করি এদেরকে নিয়ে। তবে সব সংশয় দূর করে দেওয়া উচিত, নয়তো জীবনভর লম্পট তকমা বয়ে বেড়াতে হবে। সন্দেহের ঊর্ধ্বে থাকতে অনুরোধে সুরে বলল, আমার কথা হয়তো অবিশ্বাস করছেন আপনারা। সবাই চলুন দাদির রুমে, শেহরের কথাগুলোও শুনবেন। দাদিও ওখানেই আছে। অসুস্থ দাদি তো হাঁটতে পারে না, তাই সবাইকে নিয়ে সানান চলে এসেছে দাদির কক্ষে। দাদিকে সজাগ করে আগেই গুছিয়ে রেখেছিল শেহের। সবাই ভেতরে এসে জলপট্টি দিতে নাতনিকে প্রেরণের ঘটনাটা সবাইকে অবগত করলেন দাদি। লজ্জার অপমানে সেই থেকে এখনো চুপটি করে কাটছে শেহের। হুজুর দাদা সবার সামনে ইন্টারভিউ নিয়েছে, আর শেহের সব জানিয়েছে অপ্রীতিকর কোনো কিছুই ঘটেনি সানানের সাথে। হুজুর আবারও খানিক আলাপচারিতা সেরে নিলেন বোন মেহেরুন্নেসার সাথে। এতক্ষণে সবাই বিশ্বাস করেছেন তাদের সন্দেহটা ভুল ছিল। ভুলভাল ভেবে আর দেরি করে কী লাভ, এখনই ফিরে যেতে চান মসজিদে প্রার্থনায় মগ্ন হবার তরে। আজকের ব্যাপারটি মনে হচ্ছে মান সম্মানের এক মর্মভেদী ইস্যু। জানাজানি হয়ে গেলে লোক লজ্জায় মুখ দেখাতে পারবে না। তাই হুজুর দাদাকে সানান বিনতিভাবে অনুরোধ করেছে ব্যাপারটি যেন গোপনেই রাখা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা একমত হয়েছে সানানের সাথে। আজ আর দেরি করার অবকাশ নেই। ইবাদতের সময় পেরিয়ে যাচ্ছে, তো একজন একজন করে সবাই বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। সানানও চলে গেছে গেট খুলে মুসল্লিদেরকে বিদায় দিতে। চোর পাকড়াতে পুকুর পাড় ধরে বাগান দিয়ে এসেছিলেন তখন, এবার ফিরে যাচ্ছেন বাড়ির মেন গেট দিয়ে। গেট তো খুলে দিতেই হবে। চিরকলঙ্কের দ্বারপ্রান্তে ঘুরে আসায় এখনো কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে শেহের। কান্নার ঘরেই আনমনে ভাবছে, আজ যদি ছেলেদের সাথে বড় চাচাও লন্ডন থেকে আসতো, তাহলে হয়তো সানান ভাইয়া আমায় কিছু বলতে পারতো না। মুসল্লিদের তো তাদের জেরা শেষে ফিরে গেছে। এখন হয়তো সানান ভাইয়ের হিসাব নিকাশি বাকি। এমন বোকামি করার জন্য না জানি আমায় কতভাবে অপমান করবে। শহরের এসব দুঃখবিলাসী ভাবনার মাঝে সানান ফিরে এসেছে ঘরে। ছেলেটার চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। হতাশ বদনে দাদিকে অনুরোধের সুরে বলে, রাত শেষ হয়ে আসছে, আবার ঘুমিয়ে থাকো দাদি। কথা শেষে ধীর পায়ে কক্ষ থেকে প্রস্থান করছে সানান। কেন যেন শহরের মনে হচ্ছে ওর ভাবনা ভুল ছিল। সানান হয়তো কিছুই বলবে না আজ। বুকে জমানো ভয়ের পাথরটিও নেমে যাচ্ছে একটু একটু করে। কি যে এই শান্তি এখন সবকিছুকে মিথ্যা প্রমাণ করে। কক্ষদ্বার অতিক্রমকালে সানান তাকিয়েছে পেছনে। শেহরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ভয়ে। সানান খেয়ালি করলো না এসব, শুধু ধমকের সুরে শেহরকে বলল, এই তুইও ঘুমিয়ে থাক রে, ভুলে যা না এসব। অসহায় মেয়েটি এতক্ষণে উপলব্ধি হয়েছে সানান হয়তো কোনো রকম বকাঝকাই করবে না। ভয়ের বাঁধ ভাঙা স্রোত নিমিশেই ফিরে গেছে দূরে। সবকিছু সহজ লাগছে এখন। শুধু রয়ে গেছে একটি ঐকান্তিক অনুরোধ, যে অনুরোধের কথা না বললেই নয়। কান্না জড়িত কণ্ঠে অনুরোধের সুরে বলল, শোনেন, আমি যে আপনার পাশে গিয়ে শুয়ে পড়েছি এই ব্যাপারটা ছোট চাচার ফ্যামিলির কারো কাছে বলবেন না প্লিজ।
ছোট চাচি এসব জানলে আমায় মেরেই ফেলবে। এই সানান, আন্দালিবকে গাধা মনে হয় তোর? এত সব চিন্তা করতে কে বলেছে তোকে? যা শুয়ে পড়। বজ্রকণ্ঠী এক ধমকে শেহের থেমে গেল নিমিষে। হিমহিম বাতাস এসে কুয়াশার কানে দোলা দিচ্ছে চুপিসারে। নিশাকে ঘুম পাড়িয়ে উষা এসেছে ভুবন জুড়ে। সকাল 6:30টার মতো বাজে এখন। আচানক বাড়ির তরুণ সম্মুখে একটা গাড়ি এসে থেমেছে। সানানের ঘুম ভেঙে গেল গাড়ির হর্নের শব্দে। খুব জোরে জোরে হর্ন বাজছে। ঘুম তাড়াতেই বুঝি এত জোরে হর্ন। সানান বুঝতে পেরেছে তার ভাইয়েরাই এসেছে। গেটের চাবি নিয়ে বের হয়ে গেছে ছেলেটি। বাড়ির তরুণ সম্মুখে গাড়ি থেকে নেমেছে যমজ ভাই সায়ন। অবিকল সানানের মতো চেহারা, একই রকম বরফ শুভ্র গায়ের রং। তবে উচ্চতা সায়ন ইঞ্চি 2-1 খাটো। শরীরটাও সানানের চেয়ে পেশিবহুল আর একটু ভারী। বলতে পারেন কোনো এক মোটা মিয়া ছোট ভাই। আর চেহারা যমজ দুই ভাইয়ের ভি শেপ মুখাভাবে দীর্ঘ কায়, উঁচু ললাট, ঈষৎ বাদামি লেন্সধারী আঁখি আর গ্রিক ঘ্রাণেন্দ্রিয় রয়েছে। দুজনার একই রকম গোলাপি ওষ্ঠাধর হলেও নজর কাড়া হাসি লেগে থাকে সায়নের অধরে। প্রেমে পাগল হবার মতো চেহারা। স্বভাবেও সায়ন বেশ নম্র ভদ্র এবং ন্যায়নিষ্ঠ, কিন্তু ভীষণ লাজুক। পেশেন্ট ব্যতীত অন্য কোনো মেয়ে মানুষ দেখলে লেজ গুটিয়ে পালাতে চান এই ডাক্তার সাহেব। আর মেয়েরাও না, লাজুক পেবাটাকে একটু বেশি ধাওয়া করে। চিপচিপে গরনে সানান কিছুটা স্বল্পভাষী আর ভীষণ একরোখা। সায়নের মতো সবসময় হাসি লেগে থাকে না অধর জুড়ে। খুশি থাকলে মাঝে মাঝে সানানও হাসে, নিদারুণ সে হাসি। তবে মেজাজটা আজকাল বিগড়ে যায় যখন তখন এই ডাক্তার সাহেব। আবার যমজ ভাইয়ের উল্টো। তাকে দেখলেই ধমকের ভয়ে মেয়েরা আগে ভাগে তফাতে পালায়। বাড়ির উঠোনে এসে বিশাল লাগেজটি গাড়ির পেছন থেকে নামাচ্ছে সায়ন। ভীষণ বিরক্তি নিয়ে হাতে থাকা লাগেজটি জোরে রাখলো মাটিতে। মনে হয় যেন কত কাজ করে এসেছে। বউয়ের উচিত ঘোমটা তুলে তার জন্য শরবত নিয়ে আসা, কিন্তু বউ তো নেই। বেচারার কষ্ট কেউ বুঝলো না। সানান গিয়ে লাগেজটি হাতে ধরলো। সায়ন হাত থেকে লাগেজটি টেনে নিয়ে কৌতূহলী সুরে প্রশ্ন করলো, এখন কি অবস্থা তোর শরীরের? আছে মোটামুটি। কিন্তু তুই একা কেন? শামস কোথায়? সায়ন বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিল, আর বলিস না বদমাসটার কথা। দুনিয়া যেখানে যায় সেখানে ওই বদমাসি। ওকে আজ গাড়িতে উঠতেই দেইনি আমি। তাহলে শামস এখন কোথায় আর কি করেছে ও? কিছুক্ষণ আগে রাস্তার ধারে একটা খেজুর গাছ থেকে একজন গাছের রসের হাঁড়ি নামায়। নিচে ওনার আরও কয়েকটি রসের হাঁড়ি ছিল। ডাবিংয়ে বসে শামস খেয়াল করে ব্যাপারটা। এমনকি গাড়ি থামিয়ে গাছের গাছ থেকে রস কিনতে চাইল, কিন্তু গাছে নাকি রেগুলার কাস্টমার আছে। সে রস বিক্রি করতে রাজি হলো না। তারপর? এরপর আর কি, শামস চুপি চুপি লোকটার পিছিয়ে নিল। সহজেই সুযোগ পেয়ে যায় মনের মতো করে। কি সুযোগ? বাড়িতে রসের হাঁড়িগুলো রেখে গাছি লোকটা অন্য জায়গায় চলে যায় আরও রস নামাতে। এই ফাঁকে শামস গিয়ে গাছে বউকে বলে, আপনার স্বামীকে একটা কল দিন তো। বউটাও না বোকা, শামসকে বলেছে আমার স্বামী মোবাইলটা ঘরে রেখে গেছে। আমাদের বদমাইশটা তখন বউটাকে বলল, আপনার স্বামীর রসগুলো আমার কাছে বিক্রি করে দিছে। অবুজ বউটাও ওকে বিশ্বাস করে হাঁড়ি সহ রস দিয়ে দিল। তারপর? কয়েক মিনিটের মাথায় 2 হাতে 4 হাঁড়ির রস নিয়ে গাড়ির সামনে এসেই হাজির হলো শামস। এত রস দেখে আমি তো পুরাই অবাক। জিজ্ঞেস করলাম, রস কত টাকা দিয়ে কিনছিস রে? বদমাইশটা তৎক্ষণাৎ জবাব দিল, কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? বেটা আমার কাছে রস বিক্রি করতে চাইনি, আমি ওর রস নিয়ে চলে এসেছি। টাকা দেবো কেন? ওর বদমাইশির কথা শুনে আমি আর গাড়িতে উঠতে দেইনি। গাছে টাকা দিয়ে তারপর বাড়িতে আসতে বলছি। তোর কি মনে হয় শামস টাকা দিয়ে আসবে? জানি না। কখনোই টাকা দেবে না শামস। তবে যেভাবেই হোক রস নিয়েই বাড়ি ফিরবে। ওকে একটা মাইর দিতে হবে শাহনান, নয়তো ও ঘুম হারাম করে ফেলবে এই কয়েকদিনে। সেটা ঠিক, মায়ের একটা দেয়া উচিত। তবে বয়সও তো কম, মাত্র 23 বছর বয়স। বদমাইশি তো একটু করবেই। মিনিট কয়েকের মাঝেই শামস বাড়ি ফিরে এলো চুপিসারে। দাদির বাতায়নে এসে শেহেরকে ডেকেছে মৃদুস্বরে। ভীষণ দুষ্টু ছেলেটি। ভাইদের উত্তম মাধ্যমের ভয়ে তার এহেন চুপি চুপি আগমন। এদিকে হঠাৎ আসা দুঃখ স্রোতে এক বিনিদ্র রজনী কেটেছে শেহেরের। সজাগই আছে এখনও মেয়েটি। শামসের ডাক শুনে উঠে এলো তড়িঘড়ি করে। বাতায়নে দাঁড়িয়ে শুনেছে রসের হাড়ি সংক্রান্ত যাবতীয় ঘটনা। সব শুনে শেহের ভয় দেখিয়ে বলল, সাহস ভাইয়া, একটু পরে রসওয়ালা কিন্তু পুলিশ নিয়ে তোমাকে ধরতে আসবে। তোমার মতো চোরকে আমি আজ ঘরেই জায়গা দিব না। রসের জন্য কি কখনো পুলিশ আসে নাকি? আর যদি আসেই তাহলে আমিও ছাড় দেব না। রসওয়ালার বাড়ি থেকে তো শুধু রস এনেছি, আর পুলিশ আমাদের বাড়িতে এলে আমি গিয়ে সোজা ওর বউটাকে নিয়ে চলে আসব। শেহের আর কথা বাড়ালো না। ধীর কদমে গিয়ে দরজা উন্মুক্ত করে দিয়েছে শামসকে। ঘরে ঢুকে শামস সোজা চলে গেল রান্নাঘরে। রসের হাঁড়িগুলো সেখানে রেখে পরম খুশি নিয়ে ফিরে এসেছে। এসে শেহেরকে বলল,
আজকে সব খাবার খেজুরের রস দিয়ে রান্না করবে। পিঠা, পায়েস, মাছ, মাংস, তরকারি, চা, কফি সব কিছুর মধ্যে একটু একটু করে রস ঢেলে দিবে। কতদিন খাই না খেজুরের রস। এখন আমি সব কিছু রস দিয়ে খেয়ে একটু বেশি করে রসিক হব। তারপর কোন এক রসিয়া বেগমকে বিয়ে করব। মনমরা শেহের কোনো জবাব দিল না। চাচাতো ভাই শামস বরাবরই এমন উল্টাপাল্টা কথাবার্তার বদমাইশি ও সহজাত স্বভাব। স্যারের নিকট থেকে শামস চলে গেছে অলরেডি। গোপনে আড়ি পেতেছে যমজ ভাইদের আলাপচারিতায়। ঠিক কক্ষের বাইরে জানালার নিচে বসে চুপটি করে শুনছে গোপন কথোপকথন। কি বলে ওরা, না শুনলে কি হয়? বদমাইশি একটু করতে হবে না? গতরাতের ঘটনায় এখনো হতাশ সানান। হৃদয়টিও মরুভূমির ন্যায় মরুময়। এই মরু হৃদয় নিয়ে যমজ ভাইকে জানাচ্ছে রাতের সব ঘটনা, কত ঝামেলা ফেস করেছে রাতে। মন থেকে একটু ভার কমানোর প্রয়াস। এদিকে চুপি চুপি আড়ি পেতে শামসও শুনে নিল সবটুকু। আর বিড়ম্ব নয়। ঘরে এসে এক ডিগবাজি দিয়ে প্রবেশ করলো ভাইদের কক্ষে। পেছন থেকে সানানকে জড়িয়ে ধরে আফসোসের সুরে বলল, ভাইয়া, তোমার পাশে এক অবলা নারী এসে শুয়ে পড়লো। কেউ আমার পাশে এসে কেন শোয় না? আহাম্মক হয়েছিস? ধমকে সুরে জবাব দিয়েছে সানান। আরে কি যে বলো! একবার যদি কেউ আমার পাশে এসে শুয়ে পড়তো না, তাহলে আমি আলহামদুলিল্লাহ পড়ে কবুল, আবুল, বাবুল, মকবুল সব কিছু তাকে বলে দিতাম একসাথে। দেশে এসে এই রস চুরি করছিস? তুই দূরে থাকতো আমার কাছ থেকে। যেদিন মানুষ হতে পারবি সেদিন আসিস। শামস কি আর দূরে থাকবে? আহ্লাদি সুরে দুষ্টু মিষ্টি কথা বলে ভাইয়েরদের রাগ গলাতে ব্যস্ত। কেউ রেগে থাকলে এভাবে সবকিছু হ্যান্ডেল করে নেয় বিয়ারা ছেলেটি। সকাল 8টা নাগাদ ছোট চাচার ফ্যামিলি এসে হাজির হলো বাড়িতে। ফ্যামিলি বলতে চাচা, চাচি আর তাদের পালক মেয়ে সামিরা। 3 লন্ডন বয়ের আগমনের খবর শুনে এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছে তারা। ছোট চাচার পালক মেয়ে সামিরা অনেক পোশাক আর প্রসাধনী কিনে এনেছে। গায়েও জড়িয়েছে একটা বাহারি নতুন পোশাক। এই সকালবেলায় কেউ ভারী সাজ নেয় না, কিন্তু সামিরার ঘটনা উল্টো। নতুন পোশাক পরে ভারী মেকআপে একদম সংসেজে বাড়ি ফিরেছে। কেন যেন শাহেরের মনে হচ্ছে এইসব শপিংয়ের উদ্দেশ্যে ওরা বেড়াতে গিয়েছিল। চাচির বাপের বাড়ি থেকে শহর খুব কাছে, তো বেড়াতে গিয়ে শপিং করে এসেছে। নতুন পোশাক প্রসাধনী ব্যবহার করে বিলেতি কাজিনদের মনোরঞ্জন করতে চায় সামিরা। স্বভাবে খুব লোভী সামিরা। বড়লোকদের ভীষণ পছন্দ করে। মা রাহেলা তো আরও এক কাঠি সরেস। মেয়েকে প্রশ্রয়ও দেয় সব কিছুতে। কয়েক বছর আগে যখন সানরা দেশে এলো তখনও সামিরা প্রেম নিবেদনের চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি মোটেও। আজ চাচি এসে ঝটপট সকালের নাস্তা রেডি করে নিয়েছে। নাস্তা তৈরি হলে শেহরকে বাদ দিয়ে বাকি সবাইকে ডেকে নিল টেবিলে। সামিরা এসে বসেছে সবার আগে। অন্যরাও চলে এলো প্রাতরাশ সারতে। দাদি তো অসুস্থ, টেবিলে খেতেও আসতে পারবেন না। কিন্তু শাহের কেন অনুপস্থিত টেবিলে? সায়ন ভাবছে নিশ্চয়ই ওকে ডাকেনি, কিন্তু সবসময় ওর সাথে বৈষম্য করে চাচি। এসব ভেবে যমজ দুইজনই গলা হাঁকিয়ে মেয়েটিকে ডাকলো ডাইনিং রুমে। গত রাতের ঘটনায় ছন্দপতন ঘটেছে দুরন্ত শহরের। লজ্জা, দ্বিধার, হতাশার ভারে নুইয়ে পড়েছে বেচারির কোমল হৃদয়। সে হৃদয় মেঘের ন্যায় লুকোচুরি করে দূরেই থাকতে চায়। সারানের মুখোমুখি হলে না জানি দৃষ্টি বিনিময় আরও বেশি লজ্জা লাগবে। চাচাতো ভাইটির নয়নের অগোচরে থাকতে যেন এখন বেশি স্বাচ্ছন্দ্য। সায়ন বারবার ডাকলেও শেহের এলো না ডাইনিং রুমে। দাদির কক্ষ থেকে ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেল। টেবিলে যমজ ভাতৃদ্বয় উপস্থিত হলেও অনুপস্থিত শামস। কোথাও সন্ধান নেই দুষ্টু ছেলেটির। ব্যবহৃত সেলফোনটিও রেখে গেছে ঘরে। কি করে খোঁজ নেবে ওরা? রাতভর জার্নি করেও শামসের এমন ভবঘুরে আচরণে দুভাই ভীষণ বিরক্ত। আর রস চুরি করায় সায়ন আবার একটু বেশি ক্ষিপ্ত। সামনে পেলে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিয়ে বলবে, কোথায় চলে যাস মাঝে মাঝে? গায়েবী লোক হতে ইচ্ছে করে তোর? আয় পিটিয়ে গায়েব করে দেই। ভোজন বিলাস যখন প্রায় শেষ তখন জোর কদমে ঘরে প্রবেশ করলো শামস। ভীষণ খুশি খুশি ভাব চেহারায়। মনে হয় যেন বিয়ে করে এসেছে। সানান ধমকে সুরে শুধালো, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই খেজুর গাছের বাড়িতে গিয়েছিলাম। শামসের কথা শুনে এক তৃপ্তি ঝিলিক ফুটে উঠেছে সায়নের শুভ্র বদনে। ঈষৎ হেসে আদুরে কণ্ঠে বলল, কেজুর রসে টাকা তাহলে দিয়ে এসেছিস? কিসের? আমি কি টাকা দিতে গেছি নাকি ওই বাড়িতে? তাহলে কি করতে গিয়েছিস? আমি বাগানে লুকিয়ে দেখতে গেছি বেটা তার বউকে কি বলে। চরম আশ্চর্যের সুরে দু ভাই একসাথে প্রশ্ন করলো, মানে? আরে ধুরন্ধরি করে রস নিয়ে এসেছে, দেখবো না ওদের জামাই বউয়ের হালচাল? তো কি দেখলি? সানান কৌতূহলী কণ্ঠ জিজ্ঞাসা করলো, ভাইয়া, বেটায় না বউটাকে পিটিয়ে একদম লাল বানিয়ে ফেলেছে। এইবার আমি তোকে পিটিয়ে লাল বানাবো। তুই একজনের বউকে মার খাইয়ে এসে হাহা করে হাসছিস? আরে আমায় বকছো কেন? কয়েক হাঁড়ি রসের জন্য যে বউকে পেটাতে পারে সে কারণে অকারণেই বউ পেটায়। আমার কি দোষ? আমি তো শুধু দেখতে গেছি দুইজনের মধ্যে আজকে কে জেতে। তো কে জিতলো? ম্যাচ ড্র হয়েছে। মায়েরে গাছে জিতলেও ঝগড়ায় বউটাই জিতছে।
এই শানা নেই, তুই ওকে না দমকিয়ে উল্টো আলোচনায় বসে পড়লি। তোর পথে ও আজ এত দূর। সানানকে ধমকে সুরে কথাগুলো বলে সায়ন উঠে গেল রাগে। সানানের ভ্রুক্ষেপ নেই সেদিকে। শামসের প্লেটে খাবার বেড়ে দিতেই মনোযোগী ছেলেটি বিদায় বিকেলের বাঁধন ছিঁড়ে সাজ এসেছে স্বর্ণালী মায়া নিয়ে। সাজের আধার গাঢ় থেকে প্রগাঢ় হচ্ছে ধীরে ধীরে। সকাল থেকে ওষুধ সেবনে সানানের জ্বর অনেকটাই সেরে গেছে। এখন আর কে বেঁধে রাখবে তাকে? এলাকা চলে না বেড়ালে কি হয়? বিকেলের শুরুতেই যমজ ভাইয়ের সাথে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। চেনা জানা লোকের তো অভাব নেই। স্থানীয় লোকজনের সাথে আলাপচারিতার মাঝে এই সময় বয়ে গেছে। এরই মাঝে বিকেলে গিয়ে সাজও এসে দোলা দিয়েছে ধরায়। আজ লাঞ্চের পরেই বাড়ি ছেড়েছে শামস। এখনও খোঁজ নেই বাদর ছেলেটির। কোথায় গিয়ে বাদরামি করছে কে জানে। ফোনেও সাড়া মিলছে না। মনে হয় যেন পুরোই নিরুদ্দেশ গায়েবী লোক। বড় দু ভাই চায় শামস ঘরে ফিরুক সন্ধ্যার আগে, কিন্তু কোথায় পাবে শামসকে? যা দুষ্টু কয়েক ঘন্টার জন্য উধাও হয়ে যেতেও দ্বিধাবোধ করে না। সানান চিন্তিত কণ্ঠে সায়নকে বলল, যা তো আশেপাশের মাঠগুলোতে গিয়ে দেখে আয়। শামস হয়তো ঠ্যাং পিটিয়ে টায়ার্ড হয়ে বসে আছে কোনো মাঠে। আমার ভালো লাগছে না কিছু, বেশ জ্বর জ্বর লাগছে এখনো। আমি বাড়ি ফিরে যেতে চাই। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি যাচ্ছি শামসকে খুঁজতে। ছোট ভাই শামসকে খুঁজতে সায়ন হেঁটে যাচ্ছে সামনের রাস্তা ধরে। সানান ধীরে ধীরে পা বাড়ালো উল্টো পথে ঘরে ফেরার তরে। কয়েক কদম হেঁটে চোখ আটকে গেল রাস্তার অন্য পাশে ধীর পায়ে হেঁটে চলা এক তরুণীতে। এই তরুণী আর কেউ নয়, তারই সুন্দরী স্বরূপা চাচাতো বোন শেহের। এই সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে মেয়েটি? সানানের ভীষণ কৌতূহল হলো। রাগও হচ্ছে এতিম বোনটিকে সন্ধ্যার পরে বাড়ির বাইরে দেখে। দ্রুত রাস্তা পেরিয়ে সানান চলে এলো শেহের নিকটে। সামনে এগিয়ে জিজ্ঞাসা সুরে বলল, কই যাস শেহের? হঠাৎ সানানকে দেখে শেহের যেন একটু চমকে গেল। বুক ধরফর করে উঠেছে অজানা ভয়ে। নিজেকে সামলে বুকে হাত রেখেই জবাব দিল, ফার্মাসিতে যাচ্ছি। কার ওষুধ লাগবে? দাদির। দাদির ওষুধের কথা আমাদেরকে বলতে পারতি না? না মানে আম, না মানে আপনারা তো বাড়িতে মেহমানের মতো, আপনাদেরকে দিয়ে কি কাজ করানো যায়? তার জন্য সন্ধ্যার পরে তুই একা বের হয়ে যাবি? আমি ইচ্ছে করে বের হইনি, ছোট চাচি পাঠিয়েছে। ওনাদের মেয়েটাকে তো কোলে নিয়ে চাচা চাচি দুজনেই ঘরে বসে আছে, আর তোকে পাঠিয়েছে ওষুধ কিনতে? কি জঘন্য সেন্স ওনাদের। সবসময় এইভাবে পাঠায় না আমায়। আজকে কাজের ছেলেটা বাড়িতে নেই তো, তাই আর কি পাঠালো আমায়। চুপ কর বেয়াদব, মুখে মুখে কথা বলতে শিখেছিস খুব। আর কোনোদিনও যেন সন্ধ্যার পরে একা বের না হোস। ধমক খেয়ে শেহের চুপটি করে আছে অবনত শিরে। আগে সেই চঞ্চলা কুমারীকে এখন আর পাওয়া যাচ্ছে না। গতকাল সানানের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নীরবে বদলে দিয়েছে অনেক কিছু। লাজ দ্বিধা সংশয়ের সানানের পানে তাকানো যেন দায়। শেহের এহেন অবস্থা নিয়ে এখনই ভাবল না সানান। হাত বাড়িয়ে হুকুমে সুরে বলল, দে তো প্রেসক্রিপশনটা দে, আমি যাচ্ছি ফার্মেসিতে। শেহের মোবাইল বাড়িয়ে দিতে দিতে জবাব দিল, প্রেসক্রিপশনটা আনিনি, মোবাইলে এটার ছবি তুলে এনেছি শুধু। মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখতে দেখতে সানান আদেশে সুরে বলল, আমার সাথে তুইও চল ফার্মেসির ওখানে, এখানে একা থাকার দরকার নেই। ধীর পায়ে শেহের অনুসরণ করছে চাচাতো ভাইকে। মাথা উঁচু করে ফিরেও তাকাচ্ছে না একবার। চাচাতো ভাইদের কাছে শত শত আবদার ছিল বংশের সবার ছোট্ট শেহের, কিন্তু এখন তো মুখোমুখি হতেই লজ্জা হয়। সংকোচ আর দ্বিধায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। সানান গোপনে পড়ে নিয়েছে চাচাতো বোনটির হৃদয়ের কথাগুলো। বাড়িতে বেশ কিছুদিন থাকবে ওরা। শেহের এভাবে মনে হয়ে থাকলে ওদেরও খারাপ লাগবে। তাই শেহেরের জড়তা কেটে দিয়ে সহজ স্বাভাবিক হতে চায় সানান। আর খুব বেশি বকাঝকা করারও ইচ্ছে নেই। এমনিতেই মন মরা হয়ে আছে এতিম মেয়েটি। একটু সহজ হবার বাসনায় শেহেরকে নরম সুরে বলল, বড় ভাইয়ের সাথে কেউ এভাবে লাজুক হয়ে থাকে? বোকা মেয়ে একটা, শ্বশুর বাড়ি গিয়ে লাজবধূ হয়ে থাকিস। এহেন কথা শুনে মেয়েটি লাজরাঙা হাসি দিয়েছে। গত রাতের ঘটনার পরেই প্রথমবার হাসি দিল। সানানও ধীরে ধীরে বিভিন্ন আলাপ জুড়ে দিয়েছে। কথা হচ্ছে ছোটবেলার ইন্টারেস্টিং ঘটনাগুলো নিয়ে। সানান শান্ত কণ্ঠে বলল, তুই যখন 4-5 বছরের তখন একবার বাড়ি এলাম কোরবানির ঈদ করতে। তুই দৌড়ে এসে খাবারের ঝোল মাখা হাতে আমাকে জড়িয়ে ধরেছিলি। আমার শখের টি শার্টটায় ঝোল লেগে গেল। আমি খুব বকা দিলাম তোকে। প্রতিশোধ হিসেবে হুট করে আমার শরবতে থুতু দিয়ে তুই দৌড় দিলি। শেহের হিহি করে হেসে উঠল। সংকোচ কমলো একটু। আলাপ চলছে আরো করে ভীষণ জমিয়ে। এহেন সুখময় কিছু আলাপচারিতার মাঝে দুজন চলে এলো ফার্মেসির নিকটে। শেহেরকে পথের ধারে রেখে সানান চলে গেছে ঔষধ কিনতে। আবারও স্বাভাবিক সম্পর্কে ফিরে যাবার আবেশে শেহেরও বেজায় খুশি। চঞ্চলা ক্ষণগুলো পুনরায় ধরা দিতে চায় রংধনুর ন্যায় রঙিন হয়ে। স্বপ্নগুলো আবারও হতে চায় ফুলেল অরণ্যের মতো বর্ণিল। ভীষণ ভালো লাগছে এখন মেয়েটির। কয়েক মিনিটের মাঝে সানান ফিরে এলো ঔষধ নিয়ে। নিজের মোবাইলটি চেয়ে নিয়েছে শেহের। দুজনে পাশাপাশি হাঁটছে বিস্তীর্ণ পথ ধরে। এখনও কিঞ্চিত জড়তা রয়ে গেছে শেহেরের মাঝে। সানান চায় না কোনো জড়তায় জড়িয়ে রাখুক এই বন্য চঞ্চলা কুমরিকে।
আপনজনকে দুঃখিত দেখতে কি কারো ভালো লাগে? সম্পর্কটিকে আগের ন্যায় সহজ করার বাসনায় নতুন ফোন দিয়ে এঁটেছে সানান। সব জেনে শুনেও অচেনার ভান ধরে কৌতূহলী কণ্ঠে শুধিয়েছে। এদিক কোথায় জানো তোর ছোটবেলার কিন্ডারগার্টেন স্কুলটা? এই তো সামনের রাস্তায়। দেখতে যাবেন সানান ভাইয়া? যাওয়া যাক। জানেন আমার স্কুলটার নাম প্রতিপাতের স্কুল। নামটা খুব সুন্দর না? হুম। অতি উৎসাহে শেহের নিজের স্কুল দেখাতে নিয়ে এসেছে সানানকে। স্কুলের সামনে এসে মহানন্দে বলল, এই যে এটাই আমার কিন্ডারগার্টেন স্কুল। কথাটুকু বলেই রুমঝুম খুশির দোলায় স্কুল পানে তাকায় মেয়েটি। কিন্তু একই প্রতিপাদের স্কুল নেম প্লেটের প্রতি অংশে কোনো আলো নেই, তাই প্রগাঢ় আধারের মাঝে শুধু জ্বলজ্বল করছে পাদের স্কুল। সম্ভবত বৈদ্যুতিক সমস্যা হয়েছে প্রতি লিখিত অংশটিতে, তাই ওই অংশে আলো জ্বলেনি আজ। নেম প্লেটটি পাদের স্কুল নাম নিয়ে সগর্বে দাঁড়িয়ে। শৈশবের স্বপ্নরঙিন স্কুলটির এমন অদ্ভুত নাম দেখে শেহের লাজে মরিমরি করছে। কে জানতো এহেন লাজের বিড়ম্বনে পড়তে হবে আজ। ভাগ্যটাই খারাপ, সময়ে অসময়ে ঝামেলা করে। সানান যদিও নিজেকে ভাবলেশীন করে রেখেছে, অদ্ভুত এক নাম দেখেও কোনো নেতিবাচক প্রতিক্রিয়াই নেই ডাক্তার শেহেরের মাঝে। শেহের নিজেই নিজেকে হারিয়েছে ঘুমটা পড়া লাজের ঘরে। সানান নরম সুরে পড়ল, আধার ঘিরে রাত নেমেছে সেহের, চল বাড়ি ফিরে যাই। উদাস ভঙ্গিতে দুজনাই হাঁটতে শুরু করেছে ঘরে ফেরার পথে। বেচারি শের তো এখনো চুপি চুপি মরছে নিদারুণ লাজে। আনমনে শতবার গালি দিচ্ছে স্কুলটিকে, কেন আজই নামটিকে নষ্ট হতে হলো। আর কোনো সময় পায়নি দুরন্দরি করার, আর লগ্ন পেল না। স্কুলের দায়িত্বে থাকা লোকগুলো কি দেখতে পেল না অদ্ভুত নামটি? ইচ্ছে করছে লোকগুলোকে মনের মতো পাকড়াও করতে। ধীর পায়ে চলতে চলতে ফেরার পথ এখন প্রায় শেষান্তে। সেই থেকে আর কোনো আলাপই হয়নি দুজনের মাঝে। কি করে আলাপ করবে? পাদের স্কুল নামটাই তো চঞ্চলা শেহেরের আলাপ বন্ধ করে দিল। এক নির্বাক পথযাত্রা শেষে ওরা চলে এসেছে বাড়ির পার্শ্ববর্তী মসজিদটির নিকটে। এখানেই অতিক্রম করবে এই উপাসনালয়। আর একটু সামনে হাঁটলেই বাড়ির গেট। আচানক মসজিদ থেকে বেরিয়ে এলেন সেই হুজুর দাদাভাই। এই রাতের আধারে ওদের দুজনকে একসাথে দেখে মুরব্বির চক্ষু যেন চড়ক গাছ। হুজুরের চক্ষু যেন চড়ক গাছ। পাঞ্চি বানু রাঙা অধরে ঝরে পড়ছে এক রহস্যময় হাসি। আচানক যেন দুর্যোগের ঘন ঘটা হলো সানান শেহেরের হৃদয়ে। ধরে নিন এটা 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। এখনো পুরোপুরি বিপদ সংকেত নয়, কিন্তু যে কোনো সময় বিপদ সংকেত হয়ে যেতে পারে ওদের জন্য। এই দুর্যোগে সানান ভয় না পেলেও শেহের চুপসে যাচ্ছে ভয় আর সংকোচের অতল গভীরে। শীতের রাতেও ঘাম ঝরছে রীতিমতো। এদিকে হুজুর একগাল হেসে বিদ্রুপে সুরে সানানকে শুধালো, কি নাতি, এই আন্দার রাইতে কই গেছিলা নায়িকাকে নিয়া? সানান ওষুধের প্যাকেটটি শেহেরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই ওষুধ নিয়ে বাড়ি যা তো। কি অবস্থা, কিসের ওষুধ দিলা নায়িকারে? আরও বিদ্রুপের সুরে টিপ্পনি কেটে বলে ওঠে হুজুর। মানে কি সব বলছেন আপনি? বজ্রপাতের ন্যায় অনল ঝরা গর্জন সানানের। মেঘমলিন বদনে শেহের এখনো পাশেই দাঁড়িয়ে। হুজুরের কথাগুলো যেন সূচের ন্যায় বিচ্ছে। মুখ বুজে সহ্য করে চলে যাবার সময় নয় এখন। মন খারাপের সুরে শেহের জবাব দিল, এগুলা আমার দাদির ঔষধ। এই ঔষধ আনতে যাবার পথে সানান ভাইয়ের সাথে দেখা হলো, তারপর ওষুধ কিনে একসাথে আমরা এসেছি। তোকে না বলেছি বাড়ি যেতে? এখনো দের ব্যাটারির মতো দাঁড়িয়ে আছিস কেন? সানানের বজ্রকণ্ঠী ধমকে শেহের পা বাড়ায় বাড়ির পথে। সানান কিন্তু চুপচাপ বসে নেই। হুজুরের হাত ধরে একদম টেনে আড়ালে নিয়ে গেছে। এবার হবে দাদা নাতির তুমুল বাকযুদ্ধ। সানান দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ স্বরে বলল, কাল রাতে আমার ঘরে গিয়ে ঝামেলা করেছিলেন, আর আজ বাইরে ঝামেলা করতে চলে এসেছেন। ভুলটা তো আমারই হয়েছে। চোর বলে রাতেই পুলিশে দেয়া উচিত ছিল আপনাকে। দিলেই ভালো হইতো, তোমাকে এসব ফুষ্টরুষ্টি দেখা লাগতো না। পানের রস ফেলে জবাব দিল হুজুর। কি বললেন আপনি? যা কইছি তুমি শুনছো। মেয়েটা কিন্তু সত্যি কথা জানিয়ে গেছে আপনাকে, তারপরও বকবক করছে না কেন? যাক, আর কিছু কইলাম না তোমাকে। আগে বলুন কিসের ওষুধের কথা বলেছিলেন যেন তখন? বিছানায় নায়িকা নিয়ে থাকো, আন্দারাইতে নায়িকা নিয়ে ঘুরো। বিলাতি মানুষ তুমি, কত কি কইয়া ফেলাইছো কে জানে। তোমারে আর কিসের ওষুধের কথা কইব, ডাক্তার মানুষ, বুঝই তো। হুজুর, গত রাতের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সবকিছুই তো জানেন আপনি। তারপরও কিন্তু যা তা বলে যাচ্ছেন। আর একবার, শুধু একবার যদি আমার চরিত্র নিয়ে একটা বাজে কথাও বলেন না, তবে আমি দেখব না যে আপনি আমার মুরব্বী। চরম শিক্ষা দেব আপনাকে। তর্জনী উঁচিয়ে হুমকির মতো করে। সেইটা তো আর ব্যাপার না। তুমি ভাই চিপায় চাপায় সুন্দর নিয়ে না থেইকা বিয়াটা কইরা ফেলাইলেই পারো। হুজুর, বিয়ে ছাড়া আর কিছু মাথায় ঢোকে না আপনার? আপাতত বিয়ের কথাই ঘুরে মাথায়। ঘুরুক, আমার বিয়ে নিয়ে মাথা ঘামাবেন না। বেশি বাড়াবাড়ি করলে আপনাকেই একটা বিয়ে করিয়ে দেব, কথাটা মনে থাকে যেন।
হুজুরকে হুঁশিয়ারি দিয়ে দ্রুত পায়ে সানান বাড়ির পথ ধরে আনমনে বিড়বিড় করে আওড়ায়। আমার থেকে 8 বছরের ছোট একটা মেয়ে সেহের ওর সাথে যখন তখন বিয়ের কথা বলতে আসে। হুজুর দাদা সেখানেই দাঁড়িয়ে চিৎকার করে জবাব দিল। শোনো, তোমার দাদিও কিন্তু আমার চেয়ে 8 বছরের ছোট। আমরা কি সংসার করি নাই? মোহব্বত কি হয় নাই আমগের মধ্যে? বিলাতি মানুষ হইয়া আমারে জ্ঞান দিতে আইস? এত বাপ দেখা হইয়া না তো। একদিন ঠিকই দেখমু তুমি এই নায়িকারে বিয়ে করেছ। সেই দিন কিন্তু একটুও ছাড়মু না। সানান প্রতিউত্তর না করে ঘরে ফিরে আসে। লন্ডনে ফোন দিয়ে ঘটনার আদ্যপান্ত জানাতে চায় বাবাকে। এসবের একটা বিহিত করতেই হবে। নিত্য নিত্য বেটাকে আন্ডা বাচ্চা বিয়ে করাতে চায়, ছেড়ে দেবার উপায় আছে? ওইদিকে হুজুরও বোন মেহেরুন্নেসাকে জানাতে চায় দুটো রাতে একসাথে বাড়ি ফেরার ঘটনা। এখন পর্যন্ত সানানি কাহিনীতে এগিয়ে। বাড়ি এসে মোবাইল নিয়ে চুপি চুপি চলে যাচ্ছে পুকুর ঘাটে। কুটিল ছোট চাচি আর সামিরা যদিও এখন ঘরে নেই, শুধু ছোট চাচা আছেন বাড়িতে। তিনি হচ্ছেন আবার ঝামেলা বেগমের স্বামী। ওই যে বউটার নাম রাহেলা না, ওই মহিলার নাম হওয়া উচিত ছিল ঝামেলা। একদম পারফেক্ট হতো তাহলে। সানান শামস যদিও পেছনে ঝামেলা চাচি নামেই ডাকে। আজকের ঘটনা ছোট চাচার ভাবনার অগোচরে রাখতে চায় সানান। তাকে এড়াতে মোবাইল নিয়ে ছেলেটা চলে এসেছে সোজা পুকুর ঘাটে। এসেই দেখলো ঘাটের পাশে বিশাল রশিতে চাচির কয়েকটা শাড়ি ঝুলছে। শাড়ির ওপাশে দাঁড়িয়ে বাবার সাথে চ্যাটিংয়ে মগ্ন হলো সানান। চাচা আর দাদির সাথে সেহের রয়েছে ঘরেই। সামিরাকে নিয়ে চাচি আছেন পাশের বাড়িতে। সেহেরের চেয়ে বয়সে 1 বছরের বড় সামিরা। ইংরেজিতে ভীষণ দুর্বল হয়, এখনো ইন্টারমিডিয়েট শেষ করতে পারেনি, শুধু ইংরেজিতেই ফেল করে বসে। সামনেই আবার পরীক্ষা। এবার পাশ না করলে আদু ভাইয়ের ছোট বোন হতে হবে। না, আদু আপাত হওয়া যাবে না, সমাজে কি মুখ থাকবে। পাশের আশায় ইংলিশ প্রাইভেট পড়তে যায় পাশের বাড়িতে, আজও সেখানে প্রাইভেট পড়তে গেছে। সাজের পরে যখন তখন শেহরকে একাই রাস্তাঘাটে পাঠিয়ে দেয় চাচি, আর নিজের মেয়েকে পাশের বাড়িতেও নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। কি নির্মম চাতুরি, কতটা নিষ্ঠুর বাস্তবতা। চাচি চাচাতো বোন পাশের বাড়িতে থাকলেও ঘরে বসে কারোর সাথে কথা বলতে চায় না। শাহের চাচা আছে তো ঘরে। শেহরের মতে ছোট চাচা বউয়ের মুড়ির, তাই এত ভয়। খানিক আগের হুজুরের ঘটনাটি ফুফাতো বোন মেহেকের সাথে শেয়ার করার বড্ড ইচ্ছে। এই মেহেক হচ্ছে ছোট ফুপুর একমাত্র কন্যা এবং শেহরের ঘনিষ্ঠ বান্ধবী। মেয়েটার একটু বুদ্ধির বিকাশজনিত সমস্যা আছে, তবে পাগল টাগল নয় মেহেক। বলতে পারেন পাগলের নানার বংশের আত্মীয়, তবে পড়াশোনা এবং স্বভাবে বেশ ভালো। ওর সাথে নির্জন ফোনালাপের অভিপ্রায়ে শেহের বের হয়ে এলো ঘর ছেড়ে। আঙিনা হয়ে দ্রুত চলে এসেছে পুকুরের নিকটে। চাচির ঝুলন্ত শাড়িগুলোর সামনে দাঁড়িয়ে গোপনে চ্যাট করছে শেহের। মান সম্মানের ইস্যু রিলেটেড বিষয় নিয়ে তো আলোচনা। কোনো দিকে কি খেয়াল আছে বেচারির? মাঝে মাঝে মশা এসে কামড় দিচ্ছে উন্মুক্ত পায়ে। মশার কামড়ে শাড়ি ধরে একবার সামনে আরেকবার পেছনে যাচ্ছে শেহের। রীতিমতো আগে পিছে যাবার পাল্লা ধরেছে, সেটাও মশার সাথে। এদিকে বেচারা সানানো পুকুর পাড়ে এসে কানে হেডফোন গুঁজে বাবাকে ফোন দিল খানিক আগে। বাবা রিসিভ করলে চ্যাটিংয়ে একটি ভর অনুরোধ করে সানান। এরপরে পিতা পুত্র মগ্ন হয় চ্যাটিংয়ে। হুজুরটা হচ্ছে সানানের বাবা ডক্টর আন্দালিবের মামা। বাবার উপরেও রাগ দেখাচ্ছে সানান। তার হুজুর মামাটা এমন কেন? বিয়ে ছাড়া কিছু বোঝে না, বারবার শুধু বিরক্ত করে। হেডফোনটি রয়েছে সানানের কানে। শেহের যে শাড়ির ওপাশে আছে সেটা টেরি পায়নি সে। এই মেয়েটিও জানে না শাড়ির ওপাশে সানানের উপস্থিতির ব্যাপারটি। চ্যাটিংয়ে মগ্ন শেহের মশার কামড়ে কিছুটা পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শাড়ির এপাশ থেকে বেখেয়ালি চিত্তে পেঁচাতে থাকে পুকুর পাড়ের দিকে। আচানক পশ্চাৎগামী শেহেরের ধাক্কায় সানান পড়ে গেল পুকুরে। শেহের কি উপরে আছে নাকি? ব্যালেন্স হারিয়ে বেচারিও পড়ল পুকুরে। এরই মাঝে হুজুর দাদাও বাড়িতে এসেছে বোন মেহেরুন্নেসার কাছে। পষ্টি নষ্টি করা নাতি নাতনির নামে আজ নালিশ দিতেই হবে। ওদের বিচার হওয়া উচিত, আর বিয়েই হচ্ছে উপযুক্ত বিচার, একদম শেষ বিচার। বাড়ি এসে হুজুর প্রথমে পুকুরের দিকে এসেছে পা ধুতে। ওরা দুজন যখন পানি থেকে চোখ তুলে তাকালো তখনই দৃষ্টি বিনিময় হলো হুজুরের সাথে। দুটোকে একসাথে পুকুরে দেখে উত্তেজনায় হুজুরের চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। মনে মনে সানানকে বলছে, এইবার পাইছি তোমারে, বিয়ে না করে কই যাবা চান্দু। আচানক হুজুর নামক ঝড়ের আগমনে রাগে দুঃখে অভিমানে দিশেহারা ওরা দুজন। শেহের টুপ করে ডুব দিল পানিতে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আবার শির উঁচিয়ে উঠে গেছে। ভেজা কাপড়ের শেহেরকে দেখে হুজুরের দৃষ্টি হেফাজতের তরে খানিক দূরে সরে দাঁড়ালো। এদিকে সানান রাগে ঝংকার তুলে শেহেরকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।